আসলে গত 2 ক্লাসের জন্য লেকচার শিট আপডেট করতে পারি নাই, লেকচার শিট দিই না আর কি। বাট এই ক্লাসের জন্য একটা প্রিপেয়ার করছি। সরি, এটা তো বইটাই। সো লেকচার শিটটা হচ্ছে এখানে। সো লেকচার শিটটা আপলোড করে দেওয়া আছে। এটা বেসিক্যালি লেকচার শিটে আমাদের বালাগুরু স্বামীর বইয়ের চ্যাপ্টার 3 যেটা পুরাটাই তুলে দেওয়া আছে। এখন আপনারা বলতে পারেন পুরাটা তুলে দিলে এটা লেকচার শিট কি হলো? মানে কিছু তো ইম্পর্টেন্ট পার্ট থাকতে হবে, তাই না? সো বেসিক্যালি এখানে জিনিসটা হচ্ছে এই অপারেটরস অ্যান্ড এক্সপ্রেশনস, এই জিনিসগুলো এত বেশি বেসিক যে এখানে আসলে পুরা চ্যাপ্টারটাই ইম্পর্টেন্ট, মানে সব কিছুই ইম্পর্টেন্ট। আপনাকে এইগুলা সবগুলা সম্পর্কেই ধারণা থাকতে হবে। এখন ধারণা থাকতে হবে মানে কি মুখস্থ করে ফেলতে হবে? এত বড় চ্যাপ্টার কি মুখস্থ করে ফেলা সম্ভব? কখনোই না। সো ধারণা থাকতে হবে বলতে এই না যে আপনাকে পুরো চ্যাপ্টারটা মুখস্থ করে ফেলতে হবে, বা যত রকম অপারেটর সম্ভব সব কিছু মুখস্থ করে ফেলতে হবে, বা একটা এক্সপ্রেশন, একটা সি প্রোগ্রাম কিভাবে রিড করে এটার যতগুলো রুল আছে সব আমাকে মুখস্থ করে ফেলতে হবে, এটা মোটেও নেসেসারি না। সো বেসিক্যালি এটা হচ্ছে রেফারেন্স ম্যাটেরিয়াল। রেফারেন্স ম্যাটেরিয়াল মানে হচ্ছে আপনি যখন কাজ করবেন, কাজ করতে করতে একটা সমস্যায় পড়লেন। ফর এক্সাম্পল, আপনি ইংরেজি টু বাংলা ট্রান্সলেশন করতেছেন। এখন ইংরেজি টু বাংলা ট্রান্সলেশন করার সময় তো আপনি প্রত্যেকটা ওয়ার্ড আপনার মুখস্থ থাকে না, প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ড তো আপনার মুখস্থ থাকে না, তাই না? তো দেখা যায় কি আপনি একটা অপরিচিত ওয়ার্ড পাইলে আপনি ডিকশনারিতে দেখেন। সো ডিকশনারিতে কি আপনি আগাটো গোড়া 1 নাম্বার পেজ থেকে শুরু করে 900 নাম্বার পেজ পর্যন্ত পুরা বই পড়েন ওই ওয়ার্ডটা দেখার জন্য? না, আপনি জাস্ট ওই ওয়ার্ডটা যেখানে লেখা আছে সেখানে গিয়ে ওর অর্থটা দেখে আসেন, তাই না? সো এখানে ডিকশনারিটা হচ্ছে একটা রেফারেন্স মেটেরিয়াল। সো সিমিলারলি এখানে এই যে চ্যাপ্টার 3 অপারেটরস অ্যান্ড এক্সপ্রেশনস, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বই, অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রেও এটা সত্য, সেটা হচ্ছে এগুলো হচ্ছে রেফারেন্স ম্যাটেরিয়াল। মানে এমন না যে এগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, আপনাকে জাস্ট আপনাকে এগুলা দেখানো হচ্ছে যাতে আপনি পরবর্তীতে রেফারেন্স ম্যাটেরিয়ালটা ঘেঁটে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন বের করে নিতে পারেন। মানে একটা ডিকশনারি দিলেই তো আপনি বুঝে যান না কিভাবে হচ্ছে ওইটার থেকে ওয়ার্ড খুঁজে বের করতে হয়। সো আপনাকে বলতে হয় যে এখানে অ্যালফাবেট ধরে ধরে আপনি আগাবেন। সো ওই নিয়মগুলো তো আপনাকে শিখতে হয়, কিভাবে রেফারেন্স ম্যাটেরিয়ালটা আপনি অ্যাক্সেস করবেন সেই নিয়মগুলো তো আপনাকে আলটিমেটলি শিখতে হয়, তাই না? সো আচ্ছা, আচ্ছা, সো যেহেতু ওই নিয়মগুলা আপনি এখনো জানেন না কিভাবে আহ, কি কি ধরনের অপারেটর সম্ভব, কিভাবে এক্সপ্রেশনগুলো এভালুয়েট করা হয়, এই নিয়মগুলা সম্পর্কে পরিচিত হওয়াই হচ্ছে আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য। সো সব সময়ের মতো আমাদের অ্যাপ্রোচ থাকবে আমরা কোডিং করে করে শিখব, কোনো কিছু মুখস্থ করার ট্রাই করব না। এবং হচ্ছে আজকে থেকে আমরা হচ্ছে গত 2 দিন বা গত 3 দিন আমরা যে প্রবলেমগুলো সলভ করছি ওগুলো খুবই নাইফ টাইপের ছিল আর কি, খুবই সিম্পল, জাস্ট ডেমনস্ট্রেটিং পারপাসে। তো আজকের প্রোগ্রামগুলো একটু একটু বেটার, মানে একটু হইলেও রিয়েলিস্টিক করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, ওকে। স্যার ক্লাসটা রেকর্ড করিয়েন স্যার। হ্যাঁ, রেকর্ড রেকর্ড হচ্ছে, সরি। সো আচ্ছা, আমরা প্রথমেই হচ্ছে একটু লেকচার শিটটা দেখি। সো প্রথমত হচ্ছে আমাদের অপারেটর জিনিসটা কি, এমনি ম্যাথমেটিক্যাল অপারেটর, প্রোগ্রামিংয়ের অপারেটর না, ম্যাথমেটিক্যাল অপারেটর। ম্যাথমেটিক্যাল অপারেটর জিনিসটা হচ্ছে যেমন আমাদের প্লাস সাইন একটা অপারেটর। সো আমাদের প্লাস সাইন একটা অপারেটর, কারণ আমি এই পাশে 3 এই পাশে 2 দিলে দুইটা নাম্বার, এখানে একটা নাম্বার 1 আছে, এখানে একটা নাম্বার 2 আছে, এই দুইটা নাম্বারের মাঝখানে ও অপারেট করে এটাকে হচ্ছে আরেকটা নতুন নাম্বার জেনারেট করতেছে। সো এখানে প্লাস হচ্ছে একটা অপারেটর, তাই না? সিমিলারলি 3 - 2, এখানে 1, সো মাইনাস হচ্ছে একটা অপারেটর। আবার ধরেন দেখেন
ফর এক্সাম্পল সাইন অফ 30 ডিগ্রি। দেখেন আমি যদি সাইনের ভিতরে 30 ডিগ্রিটা না দিই, সাইন জাস্ট এইটুক লিখি, তাহলে এটার কিন্তু কোনো মিনিং নেই, এটা ইকুয়াল টু নাথিং। ঠিক আছে, এটা ইকুয়াল টু নাথিং, কারণ এটা জাস্ট একটা অপারেটর। তো এটা একটা ফাংশন বা একটা অপারেটর হিসাবে চিন্তা করতে পারেন। সো এই অপারেটরটার ভিতরে যখন আমি একটা ইনপুট দিব, ইনপুটটা যদি 30 ডিগ্রি হয়, তখন দেখা যায় এটার একটা মান আসে হাফ, তাই না? সো অপারেটর হচ্ছে আমার সংখ্যার উপর অপারেট করে কিছু একটা আউটপুট জেনারেট করবে। যেমন সাইন অপারেটরটা যদি আমি 30 ডিগ্রির উপর অ্যাপ্লাই করি, তাহলে আমি আউটপুটটা পাই কত? হাফ। সো ম্যাথমেটিক্সে অপারেটর হচ্ছে বেসিক্যালি এটা। তো দেখা যায় কি আমার প্রোগ্রামিং যখন আমরা করি, তখন আমাদের বিভিন্ন রকম অপারেটর দরকার হয়। সো সবচেয়ে কমন টাইপের অপারেটর হচ্ছে এরিথমেটিক অপারেটর, মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। সো বেসিক্যালি আমরা ম্যাথে যেটা করি, যোগকে এডিশনকে এভাবে প্লাস সাইন দিয়েই, সাবট্রাকশনকে এভাবে মাইনাস সাইন দিয়েই। বাট দেখেন আপনার কিবোর্ডে কিন্তু কোনো মাল্টিপ্লিকেশন সাইন নেই। সো এই জন্য আমরা প্রোগ্রামিং করার সময় মাল্টিপ্লিকেশন ডিনোট করি হচ্ছে এস্টেরিস্ক, এই সাইনটা দিয়ে। দেখেন আপনার 8-এর উপরে শিফট দিয়ে 8 চাপলে এই এস্টেরিস্ক সাইনটা আসবে। সো এটা হচ্ছে আপনার মাল্টিপ্লিকেশন। তারপরে ডিভিশন হচ্ছে আমার জাস্ট এরকম একটা স্ল্যাশ আর কি। সো ফর এক্সাম্পল আমি 10কে 5 দিয়ে ডিভাইড করতে চাই, তাহলে আমরা ম্যাথ হইলে লিখতাম হচ্ছে এরকম 10/5, কিন্তু কম্পিউটারে যেহেতু এটা নাই, সো আমাকে এভাবে লিখতে হয়, মানে কিবোর্ডে যেহেতু এটা নাই, সো আমাকে এই স্ল্যাশ ক্যারেক্টার দিয়ে ভাগ বুঝাইতে হয় আর কি। সো এটার আনসার আসবে হচ্ছে 2। সো এখন আমরা জিনিসটা একটু কোড করে দেখি আসলে কাজ করে কিনা। এটা তো একটু ঝামেলা, এখানে কেন আছে? সো আমাদের আগের স্ট্রাকচারগুলো লিখে ফেলতে হবে। সো যিনি নতুন আসছেন উনি একটু খেয়াল করেন। সো বেসিক্যালি আমার উপরে এই কথাটা লিখতেই হবে। এটা মানে হচ্ছে আমি কিছু ফাংশন ইউজ করব, সেগুলোর জন্য আমার একটা লাইব্রেরি কল করতে হবে। সেই লাইব্রেরিটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। সো ওকে আমি আগে থেকে কল করে রাখবো। দেন আমার কোডটা থাকবে হচ্ছে মেইন ফাংশনের ভিতরে। তো আমার কোডটা রান হওয়া শুরু হবে মেইন ফাংশনের ভিতরে। এখানে একটা রিটার্ন 0 দিয়ে নিতে হবে, যাতে আমি বুঝতে পারি যে মেইন ফাংশনটা ঠিক মতো শেষ হয়েছে। সো এটাই হচ্ছে আমার বেসিক সি প্রোগ্রামের স্ট্রাকচার। এই জাস্ট এইটুক লিখলে এটা একটা ভ্যালিড সি প্রোগ্রাম। জাস্ট এটা কিছু করে না আর কি। এটা কিছু করে না মানে এটা যে রান হবে না তা না, মানে এটা কিছুই করে না, বাট এটা স্টিল একটা ভ্যালিড প্রোগ্রাম। সো এখন আমরা ওকে দিয়ে কিছু করাই। সো কিছু করাইতে হইলে আমার ধরলাম একটা নাম্বার আছে, সেটা পূর্ণ সংখ্যা, তাহলে ইন্টেজার এ ফর এক্সাম্পল ওর মান অ্যাসাইন করলাম 5, দেন ইন্টেজার বি ওর মান অ্যাসাইন করলাম 3, দেন সো আমি ওদের যোগফল প্রিন্ট করতে চাই। তাহলে এখানে কি লিখতে হবে বলেন তো? যারা আগের ক্লাসগুলোতে ছিলেন তাদের বলতে পারা উচিত। সো পার্সেন্ট, স্যার, হ্যাঁ হ্যাঁ, অ্যাড এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি। অ্যাড হবে স্যার, আচ্ছা, প্রথমে অ্যাড এ অ্যান্ড বি অথবা এরকম করবে স্যার। সো এ অ্যাড বি, হুম। বাট এটা কি কাজ করবে? না স্যার, প্লাস ছিল। অ্যাড এ অ্যান্ড বি হবে সো স্যার। অ্যাড মানে কি সেটা তো আমার কম্পাইলার বুঝে না, তাই না? সো ওকে যদি আমাকে স্যার প্লাস ছিল বুঝাইতে দেওয়া হয়, লাগবে। তাহলে এক্স্যাক্টলি প্লাস চিহ্ন দিতে হবে, মানে হচ্ছে অপারেটর ইউজ করতে হবে, এরিথমেটিক অপারেটর। সো এখানে প্লাস চিহ্নটা হচ্ছে একটা এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর। সো সিমিলারলি আমি প্রিন্ট এফ
পার্সেন্ট ডি এ মাইনাস বি করতে পারি। সো এখানে মাইনাসটা আরেকটা অ্যারিথমেটিক অপারেটর। সো তারপরে আমি গুণ করতে চাইলে কোন অপারেটর দিব বলেন তো? এ আর বি যদি গুণ করতে চাই, স্টার আর অপারেটর এক্সট্রা আকারে যেটা আছে হ্যাঁ স্যার অ্যাস্টেরিস্কটা দিতে হবে। আর যদি ভাগ করতে চাই, ওই যে স্ল্যাশ প্লাস স্ল্যাশ চিহ্নটা দিতে হবে। ওকে, আমরা যথেষ্ট প্রোগ্রাম লিখছি, এখন এটা রান করি। সো রান করার আগে আমার এটা কন্ট্রোল এস দিতে হবে। দেন কন্ট্রোল এস দিলে একটা সেভ করার অপশন আসবে, সেটাতে আমি এটা প্রোগ্রামটার একটা নাম দিব, ফর এক্সাম্পল এরিথ অপারেটর। সো সেভ করলাম। এখন আমি যদি বিল্ডে গিয়ে বিল্ড অ্যান্ড রান দিই, তাহলে আমার প্রোগ্রামটা রান হবে। আচ্ছা, এখানে এখানে আমি একটা গন্ডগোল করছি, সেটা হচ্ছে এখানে প্রত্যেক লাইনে হচ্ছে নিউ লাইন দিতে হবে আর কি, মানে যাতে সবগুলা একই লাইনে প্রিন্ট না হয়ে যায়। সো পার্সেন্ট ডি এর পরে প্রত্যেকটা নাম্বার প্রিন্ট হওয়ার পরে একটা নতুন লাইনে আমার প্রোগ্রামটা মুভ করবে। এখানে এই নিউ লাইন হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। সো বেসিক্যালি আমার এই যে এ এ বি সি এগুলো হচ্ছে নর্মাল ক্যারেক্টার, তাই না? সো আমি এ বি সি এগুলো প্রিন্ট করলে এ বি সি প্রিন্ট হবে। কিন্তু আমি যদি এই নিউ লাইন প্রিন্ট করি, এটা স্পেশাল ক্যারেক্টার। সো এখানে স্ল্যাশ এন প্রিন্ট না হয় কি হবে, কোডটা পরের লাইনে চলে যাবে। বুঝতে পারছেন এই নিউ লাইনের কাজটা? জি স্যার ওকে, জি স্যার বুঝতে পারছি আচ্ছা আচ্ছা। স্যার কাইন্ডলি এটা একটু নিউ আবার লাইন বলেন। করতে গেলে হ্যাঁ, সো দেখেন আমার এই যে এখন যদি আমি প্রোগ্রামটা রান দিই, দেখেন এই যে আমার 4টা প্রিন্ট স্টেটমেন্ট ছিল না, 1 2 3 4, 4টা প্রিন্ট স্টেটমেন্ট ছিল। সো 4টা প্রিন্ট স্টেটমেন্ট 4টা আলাদা আলাদা লাইনে প্রিন্ট হয়েছে, কিন্তু আগের বার সব একসাথে ম্যাচ হয়ে একই লাইনে প্রিন্ট হয়ে গেছিল। বুঝতে পারছেন? কারণ আগের বার হচ্ছে এই নিউ লাইন ক্যারেক্টারগুলো আমি দিই নাই। সো নিউ লাইন ক্যারেক্টার দিলে কি হয়, এই আমার এ প্লাস বিটা প্রিন্ট করে সে এখানে ব্যাকস্ল্যাশ এন পাইছে, মানে সে হচ্ছে পরের লাইনে চলে গেছে। প্রথমে এ প্লাস বি প্রিন্ট করছে, 5 প্লাস 3 কত 8, 8 প্রিন্ট করার পরে সে একটা নিউ লাইন ক্যারেক্টার দেখছে, তাহলে এর পরের লাইনে চলে গেছে। দেন আবার এ মাইনাস বি 5 মাইনাস 3 2 প্রিন্ট করছে, দেন আবার নিউ লাইন দেখছে, মানে আবার পরের লাইনে চলে গেছে। এভাবে হচ্ছে সে এই আউটপুটটা জেনারেট করছে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা হচ্ছে এটা বুঝার সুবিধার্থে আমরা নিউ লাইনের বদলে জাস্ট 2টা স্পেস দিতে থাকি, ঠিক আছে? নিউ লাইন না দিয়ে যদি পার্সেন্ট ডি এর পরে 2টা স্পেস দিতাম, তাহলে কি হতো দেখেন। সো আবার প্রোগ্রামটা সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, তারপরে বিল্ড অ্যান্ড রান। এখন দেখেন এই যে 8 প্রিন্ট হয়েছে, 8-এর পরে 2টা স্পেস, আবার 2 প্রিন্ট হয়েছে, 2-এর পরে 2টা স্পেস, 15 প্রিন্ট হয়েছে, আবার 2টা স্পেস, 1 প্রিন্ট হয়েছে, আবার 2টা স্পেস। সো এখন কি বুঝতে পারছেন নিউ লাইনটা দিলে কি হয়? জি স্যার বুঝতে পারছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে যে, স্যার আমাদের এ এর ভ্যালু 5 এন্ড বি এর ভ্যালু 3, যদি আমরা ডিভাইড করি হুম, স্যার 1 পয়েন্ট সামথিং আসার কথা, কিন্তু রেজাল্টে স্যার 1 আসলো কেন স্যার? এক্স্যাক্টলি, কারণ আমাদের এটাই আমি বলতে চাচ্ছিলাম, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। রেজাল্টটা 1 আসবে কেন? 5কে 3 দিয়ে ভাগ করলে তো 1 পয়েন্ট সামথিং আসার কথা, তাই না? সো এটা 1 আসছে কারণ হচ্ছে আমি দেখেন এ এর ডেটা টাইপ কি দিছি, ইন্টিজার স্যার, মানে ইন্টিজার। পূর্ণ সংখ্যা। স্যার এইটা মনে হয় স্যার ফ্লোট দেওয়া লাগতো নাকি স্যার ফ্লোট দিলে আসতে পারতো হ্যাঁ, ফ্লোট দিলে আসতো, বাট এটা তো ফ্লোট আমি কেন দিব, আমার নাম্বারটা তো 5।
নাম্বারটা তো 3, এগুলো স্যার তো পূর্ণ সংখ্যা। ঠিক আছে স্যার, কিন্তু অ্যান্সারটা তো স্যার আপনার দশমিক সংখ্যা। হ্যাঁ, কিন্তু আবার আমার আনসারটাও দশমিক লাগবে। মহা ঝামেলা না? স্যার তাইলে ওই যে আমরা যে প্রিন্টএফ এর ভিতরে যে পার্সেন্ট দিয়ে দিছি স্যার, এটা তো ইন্টিজার নাম্বারের জন্য। ফ্লোট হ্যাঁ, হ্যাঁ। নাম্বারের জন্য যেই কোডটা আছে ওইটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে তো দশমিক আসার কথা। ওকে, আমরা ট্রাই করে দেখি। সো ফ্লোট নাম্বারের জন্য হচ্ছে আমার ফরম্যাটে স্পেসিফায়ার হচ্ছে %f। সো %f জি স্যার। দিয়ে দেখি কি অবস্থা হয়। জি সো স্যার। কন্ট্রোল এস। এখানে আগে থেকে একটা প্রোগ্রাম রান হয়ে আছে, সো এটা কেটে দিতে হবে। কন্ট্রোল এস, বিল্ড, বিল্ড এন্ড রান। এখন দেখেন তার মাথায় খারাপ হয়ে গেছে। সে হচ্ছে আগেরগুলা ঠিকঠাক প্রিন্ট করছে 8 to 15, বাট এটা a ডিভাইডেড বাই b প্রিন্ট করছে হচ্ছে 0.0000। সো এর এটা মানে কি এখন স্যার? এখন এটা হচ্ছে কারণ সে এখানে দেখতেছে এখানে একটা ইন্টেজার ভ্যালুই আসছে, 1 আসছে, কিন্তু আমি প্রিন্ট করতে চাচ্ছি ফ্লোট, এজন্য সে ব্যাপারটা আর বুঝতে পারতেছে না। সো এটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে টাইপ কনভার্সন। সো আমি যদি এটা, আমি এখানে সব ইন্টেজারই রাখবো, এগুলোকে জোর করে ফ্লোট বানাবো না, কিন্তু আমি স্টিল আমার ফ্লোট রেজাল্ট চাই। সো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে কোনো একটা নাম্বারকে, উপরে এ বা নিচের বি, যে কোনো একটা নাম্বারকে আমার ফ্লোট টাইপে টাইপ কনভার্সন করতে হবে। সো আমি এখানে বলে দিছি যে এ ইন্টেজার হইলে হোক গা, তোমাকে এ কে ইন্টারপ্রিট করতে হবে ফ্লোট হিসাবে, রিয়েল নাম্বার হিসাবে। মানে আমি ওকে এক্সপ্লিসিটলি বলে দিছি যে এ কে তুমি রিয়েল নাম্বার হিসাবে আগে স্টোর করো তোমার মেমোরির ভিতর, তারপরে বি দিয়ে ভাগ দাও, তাহলে যে রেজাল্টটা আসবে সেটাও রিয়েল নাম্বার হবে, সেটা এখানে প্রিন্ট করো। সো আমি ইচ্ছা করে এখানে একটা ভুল রেখে দিছি, আমি স্টিল এখানে %d রেখে দিছি, আমরা জাস্ট দেখি এটাতে কি হয়। ঠিক আছে, কন্ট্রোল এস, বিল্ড, বিল্ড এন্ড রান। সো এখন দেখেন ওই যে আমি ইচ্ছা করে ভুল রেখে দেওয়াতে এখনও একটা উইয়ার্ড ভ্যালু প্রিন্ট হচ্ছে। সো এখন যেহেতু আমরা এখান থেকে একটা ফ্লোট এক্সপেক্ট করতেছি, যেহেতু ফ্লোট এ কে বি দিয়ে ভাগ করলে একটা ফ্লোট আসবে, তাহলে আমার ফরম্যাটের স্পেসিফায়ারটা কি হইতে হবে? ফ্লোট হইতে হবে, %f হইতে হবে। সো কন্ট্রোল এস, বিল্ড, বিল্ড এন্ড রান। এখন দেখেন জিনিসটা কারেক্টলি আসছে, তাই না? 1.667 এই টাইপের কিছুই আসার কথা। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। আহ, আমার কোশ্চেনটা হলো, আমি যখন প্রোগ্রামটা যখন রান করব, হুম, এই প্রোগ্রামটা ধরেন একটা যেভাবেই হোক, হুম, তো আমি জানি না যে এটা ভাগ করলে বা গুণ করলে বা যোগ করলে হুম, দশমিক সংখ্যা আসবে কিনা। হুম, হুম। ওই সময় আমি কি করবো স্যার? আচ্ছা, সো আপনি, তাহলে তো আমার আগে যেমন স্যার এইটা যেমন ভাগ করলে স্যার আমার দশমিক সংখ্যা আসতেছে, হ্যাঁ, এইটা আমি হ্যাঁ, বুঝতেছি, যার কারণে হুম, আমি ওইটা স্যার কনভার্সন করলাম। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এমন একটা পজিশন আসলো যে না, আমি বুঝতেছি না যে এটা আসলে দশমিক সংখ্যা আসবে কিনা। তাহলে এক্স্যাক্টলি। কিভাবে প্রোগ্রাম করবো? ওকে, সো তখন হচ্ছে আপনার আহ, তখন এই জিনিসগুলো আপনার কম্পিউটার প্রোগ্রামে খুবই ভালো কোয়েশ্চেন এটা। এটা আপনার কম্পিউটার প্রোগ্রামিং যখনই করবেন তখন এরকম বিভিন্ন রকম কন্ডিশন অ্যারাইজ করবে। এটা যদি ফ্লোট হইতো তাহলে কি হইতো, এটা যদি ডাবল হইতো তাহলে কি হইতো, এটা যদি লং ইন্টেজার হইতো তাহলে কি হইতো, তার অনেক রকম সিনারিও চলে আসতেছে না? যে আমরা যদি ফ্লোট হয়, আমার রেজাল্টটা যদি ফ্লোট হয় তাহলে আমাকে এই টাইপ কনভার্সনটা ইউজ করতে হবে, আর রেজাল্টটা যদি ইন্টেজার হয় তাহলে আমাকে টাইপ কনভার্সনটা ইউজ করতে হবে না। সো এই ধরনের কন্ডিশনগুলো আমরা চেক করব হচ্ছে ইফ এলস দিয়ে, মানে আমার কন্ডিশনাল স্টেটমেন্ট বলে একটা কথা আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট। সো এটা হচ্ছে বেসিক্যালি ইফ আমার নাম্বার, সো এটা এখানে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখতে হবে, কিন্তু আমি জাস্ট এটাকে বাংলা কথায় লিখতেছি। আমার নাম্বার যদি, আরে, যদি ফ্লোট হয় তাহলে আমি এখানের ভিতর কিছু একটা কাজ করব। কাজটা হচ্ছে
টাইপ কনভার্সন করো। তারপরে আপনি ধরেন এলস, আবার আরেকটা কন্ডিশনের এলস দিয়ে লিখতে হবে, যদি ফ্লোট না হয় তাহলে কি হবে সেটা এলস এর ভিতর লিখতে হবে। তাহলে টাইপ কনভার্সন করিও না, বুঝতে পারছেন? সো আমাকে কোনোভাবে আগে ডিটারমাইন করতে হবে আমার নাম্বারটা আসলে ফ্লোট আসবে কিনা। যদি আসে তাহলে টাইপ কনভার্সন করে আমি ভাগ করব, যদি না আসে টাইপ কনভার্সন না করেই ভাগ করব। সো এই যে আমরা এই কন্ডিশনগুলো কিভাবে লিখব সেটাও আজকে দেখব। সেটা হচ্ছে বেসিক্যালি আমার রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটরের সাহায্যে লিখতে হবে। সো ওইগুলাতে একটু পরেই আসতেছি, ঠিক আছে? আপনার কোয়েশ্চেন কি আরেকটা আনসার কোশ্চেন হয়েছে? ছিল। জি স্যার, আনসার পাইছি স্যার। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ আরেকটা সেটা বলুন। হচ্ছে যে ইন্টিজার টাইপ ডাটা সব সময় স্যার মানে দশমিক সংখ্যা ছাড়া হবে, আর ফ্লোট টাইপ ডাটাগুলো দশমিক টাইপের হবে। কিন্তু আমার প্রশ্নটা হলো, ইন্টিজার টাইপ ডাটাগুলো কি স্যার ফ্লোট টাইপে কি প্রদর্শন করা যায় না দশমিক ছাড়া? আম, আর একটু আবার বলবেন, আমার বুঝতে একটু অসুবিধা হয়ে গেছে, সরি। স্যার ইন্টিজার টাইপের ডাটাগুলো হুম, সবসময় মানে যেমন ৫, ৬, ১, ২ এরকমের হয়, কোনো দশমিক সংখ্যা থাকতে পারবে না। হ্যাঁ আর অবশ্যই। ফ্লোট টাইপের ডাটাগুলো দশমিক সংখ্যাও হইতে পারে, আবার ওই রকমের দশমিক সংখ্যা ছাড়াও হইতে পারে নাকি স্যার? হ্যাঁ হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, যদি ওইভাবে যদি হয় স্যার, হুম তাহলে আমরা ডাইরেক্ট এই জায়গায় ইন্টিজার টাইপ ডাটাটা না নিয়ে হুম হুম আমরা একেবারে যদি ফ্লোট টাইপ কমান্ডটা যদি ইউজ করি স্যার, হুম হুম। তাইলে এই সমস্যাটা এড়ানো যায় না? এড়ানো যায়, কিন্তু ওই যে আমরা গত ক্লাসে ডিসকাস করলাম, আমার একটা ফ্লোট টাইপ রাখতে হলে 32 বাইট ইউজ করতে হয়, 32টা বাইট ইউজ ও করতে বুঝছি হয়। স্যার, হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা ইন্টেজার মেমোরিতে রাখতে হলে শুধুমাত্র 4টা বাইট ইউজ করতে হয়। সো কোনটা কম কস্টলি? ইন্টেজার না? সো যখন কোনো বুঝছি। কিছুকে ইন্টেজার আকারে প্রকাশ করা যাচ্ছে তখন আমি হুদায় হচ্ছে এক্সপেন্সিভ ওয়েতে যাব না। কিন্তু যেই জিনিসগুলোর দশমিক ভ্যালু আছে, যেমন হচ্ছে কোনো কিছুর প্রাইস $12.8 হইতে পারে। সো ওইখানে তো আমার দশমিক অবশ্যই লাগতেছে, ওইখানে আমি মেমোরি বাঁচাইতে গিয়ে জিনিসটা ভুল করে ফেললে তো আর কোনো কাজ হইল না, তাই না? বুঝছি স্যার, হ্যাঁ সো হ্যাঁ। তখন হচ্ছে আমাকে ফ্লোট ইউজ করতে হবে। ওকে, সো এখন হচ্ছে আমরা এরিথমেটিক অপারেটরগুলোর সাথে মোটামুটি পরিচিত হইলাম। কিন্তু একটা এরিথমেটিক অপারেটর যেটা আমরা ম্যাথে সাধারণত ইউজ করি না কিন্তু প্রোগ্রামিংয়ে ওয়াইডলি ইউজ করি, সেটা হচ্ছে পার্সেন্ট অপারেটর। সো পার্সেন্ট অপারেটরটা কীরকম আমরা একটু দেখি। সো ফর এক্সাম্পল, ওকে, সো এই এ বি দিয়েই আমরা দেখতে পারবো। সো পার্সেন্ট অপারেটরটা একটা ফ্লোট প্রিন্ট করবে, একটা ডেসিমাল, সরি পার্সেন্ট অপারেটরটা অবশ্যই একটা ডেসিমেল প্রিন্ট করবে। আচ্ছা, আমি হচ্ছে এটা ডাইরেক্ট কোডে না বুঝায় আগে হচ্ছে বোর্ডে দেখাই। সো ফর এক্সাম্পল আপনি 3 দিয়ে 5কে ভাগ করতেছেন, তাহলে 3 একে 3, বাকি আছে 2। তাহলে এই যে এইটা হচ্ছে আমার কি ভাগফল, আমরা ভাগ করার সময় এটাকে ভাগফল হিসাবে ইন্টারপ্রেট করি। আর এই জিনিসটা কি? আচ্ছা স্যার। ভাগশেষ। সো বেসিক্যালি আমাকে এই পার্সেন্ট অপারেটরটা যেটা দিবে সেটা হচ্ছে ভাগশেষটা দিবে। ফর এক্সাম্পল 11কে যদি আপনি পার্সেন্ট করেন 5 দিয়ে, তাহলে কি আসা উচিত বলেন তো? 2.20%। কিভাবে? পার্সেন্ট দ্বারা ভাগ করো, 11টার 5কে ভাগ করে 2.20 হয়। হ্যাঁ তো ভাগশেষ এক থাকবে। হ্যাঁ, কিন্তু ভাগশেষ তো এক থাকবে। আমি তো হচ্ছে 11কে 5 দিয়ে ভাগ করতেছি না। 11কে 5 মানে যদি ভাগ করতাম তাহলে হচ্ছে স্ল্যাশ দিতাম, তাই না? তাহলে ভাগফলটা আসতো, এখানে 2 আসতো অ্যাকচুয়ালি।
টু মানে পয়েন্টটা সে ইগনোর করতো আর কি। যেহেতু আমি একটা ইন্টেজার দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে সে 2 পাইতো। আবার যদি আমি ফ্লোট এখানে টাইপ কনভার্সনটা করতাম, যে কোনো একটা, যেমন 11কে টাইপ কনভার্সন করে তারপর যদি 5 দিয়ে ভাগ দিতাম, তাহলে 2 পয়েন্ট সামথিং, যেটা 2.02 যেটা বলতেছেন সেটা আসতো। বাট এই পুরো জিনিসটা হচ্ছে ভাগ করা, মানে আমি এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে ভাগফল। কিন্তু আমি যদি পার্সেন্ট সাইন দিই, স্ল্যাশ না দিয়ে যদি পার্সেন্ট দিই, তাহলে এখানে কি পাবো? শুধু ভাগশেষটা পাবো স্যার। শুধু ভাগশেষটা পাবো, এক্স্যাক্টলি। সো এইখানে দুইটা ইন্টেজারকে সে দুই পাশে নিবে, দুইটা পূর্ণ সংখ্যাকে দুই পাশে নিবে। সো ফর এক্সাম্পল, তাহলে বলেন তো 132কে যদি 100 দিয়ে পার্সেন্ট করেন, সো 132 এটাকে সুন্দর ভাষায় বলা হচ্ছে মডিউলো 100, তাহলে রেজাল্ট কত আসবে? স্যার 32 স্যার। 32, এক্স্যাক্টলি। সো আমরা তাহলে 5 মডিউলো 3 করলে 2 পাওয়া উচিত। সো ওইটা পাই কিনা দেখি। সো এখানে বেসিক্যালি এ মডিউলো বি, কন্ট্রোল এস, বিল্ড এন্ড রান। সো এই যে দেখেন লাস্টের 2টা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। অ্যান্ড আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি ইম্পর্ট্যান্ট এরিথমেটিক অপারেটরগুলা। এরপর আমরা আসি হচ্ছে রিলেশনাল অপারেটরে। আচ্ছা, আপনারা হচ্ছে ওই যে আমি যেটা বললাম, এটা হচ্ছে রেফারেন্স ম্যাটেরিয়াল। সো আপনাদের এটা মুখস্থ করার কোনো দরকার নাই। তো আপনারা ক্লাস শেষে যেটা করবেন, পুরো লেকচার শিটটা একবার পড়ে নেবেন। পরে কোন কোন জায়গা বুঝতেছেন না সেটা হচ্ছে নোট করে রাখার ট্রাই করবেন, যাতে নেক্সট ক্লাসে হচ্ছে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে? আপনার এখানে কোনো কিছুই মুখস্থ করতে হবে না। আপনি একবার বুঝে টোটালি ভুলে যান, কোনো সমস্যা নেই, কিন্তু একবার আপনাকে পড়তে হবে। ঠিক আছে? ওকে। সো আমরা মোটামুটি এইটুক পর্যন্ত ডিসকাস করছি। এখন আমরা দেখি হচ্ছে রিলেশনাল অপারেটরগুলো। সো রিলেশনাল অপারেটর বুঝতে হলে আমাকে একটু সামনের টপিক বুঝতে হবে, ওই যে আমরা ইফ এলস কন্ডিশনের কথা বলতেছিলাম, ওই জিনিসগুলো একটু বুঝতে হবে। সো আমরা হচ্ছে ওরকম একটা এক্সাম্পল আমি আগে থেকে লিখে রাখছি, এটা কোথায় একটু দেখি। সো ফর এক্সাম্পল এইটা, সো এইখানে আচ্ছা আমি ওগুলো সব আরে আমি আসলে কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করি, তো কোন ল্যাঙ্গুয়েজে কোনটা কমেন্ট কোনটা শর্টকাট কি ভুলে যাই। সো সমস্যা নাই, আমরা হচ্ছে এটা কেটে দিই, আবার নতুন করে লিখি। সো আমি হচ্ছে একটা এইজ নিচ্ছি। ফর এক্সাম্পল আমার ইচ্ছা হচ্ছে এটা কমেন্ট করার জন্য আমি দুইটা স্ল্যাশ চিহ্ন ইউজ করি। এটা কোনো অপারেটর না। দুইটা স্ল্যাশের পরে আমি যা কিছুই লিখবো সেটা কম্পাইলার পড়েও দেখবে না, সেটা হচ্ছে সে কমেন্ট হিসাবে ইন্টারপ্রেট করবে। ঠিক আছে? সো আমরা কমেন্টগুলো আসলে খুবই ইউজফুল। যেমন এখানে আমরা প্রোগ্রামটা সম্পর্কে বিভিন্ন কথাবার্তা লিখতে পারি, যেমন প্রোগ্রামটাতে আমরা আসলে কি করতে চাচ্ছি সেটা এখানে লিখে রাখতে পারি। সো প্রথমত আমরা যেটা করব, যে আমরা এইজ নিব। সো প্রম্পট ইউজার টু গিভ হিজ অর হার এইজ। ঠিক আছে? দেন তার এইজ যদি if their age is greater than 18, they are eligible for vaccine.
আর যদি এইজ 18 চাইতে বড় না হয় তাহলে তারা এলিজিবল না আর কি, এলস নট এলিজিবল। ঠিক আছে, এই জিনিসটা আমরা ইউজারকে হচ্ছে এই ইউজার এক্সপেরিয়েন্সটা আমরা দিব আর কি। কেউ আমার প্রোগ্রামে এসে তার এইজটা ইনপুট দিতে পারবে। এইজটা ইনপুট দেওয়ার পরে আমি দেখব যে সে কত এইজ ইনপুট দিছে। সেটা যদি 18 বা 18 চাইতে বড় হয় তাহলে আমি তাকে বলবো যে হ্যাঁ তুমি এলিজিবল। আর যদি 18 চাইতে কম হয় তাহলে আমি বলবো যে তুমি এলিজিবল না। ঠিক আছে, সো এই কাজটা আমরা প্রোগ্রামের মাধ্যমে করতে চাই। সো প্রথমত আমরা তার এইজ তো আমাকে নিতে হবে। সো এইজটা নিয়ে আমি কোথায় রাখবো? একটা কিছু ভেরিয়েবলের ভিতর তো রাখতে হবে, তাই না? এই জন্য আমরা এইজ ভেরিয়েবলটা আগে থেকেই ডিক্লেয়ার করে রাখছি। এখন বলেন তো, কারো এইজ কি দশমিক হইতে পারে, রিয়েল নাম্বার হইতে পারে? না স্যার। সো এই জন্য হচ্ছে আমরা এইজটাকে ইন্টেজার হিসাবে ডিক্লেয়ার করছি। যদি এইজ যদি এটা ফর এক্সাম্পল কি হয়তো হঠাৎ করে কোনো এক্সাম্পল মাথায় আসে না। ফর এক্সাম্পল এটা যদি তার ব্যাংক ব্যালেন্স হইতো, ফর এক্সাম্পল ব্যাংক ব্যালেন্স তো $12.5 হইতে পারে, তাহলে তখন এটাকে আমার ফ্লোট হিসাবে ডিক্লেয়ার করতে হতো। সো যেহেতু আমরা আগে থেকেই জানি এইজ হয় হয় 22 হবে, না হয় 23 হবে, অথবা 24 হবে, মাঝামাঝি কিছু হবে না। সো এই জন্য আমি হচ্ছে এটাকে ইন্টেজার হিসাবে ডিক্লেয়ার করি। দেন আমি একটা লাইন প্রিন্ট করলাম যে তোমার এইজ দাও। তারপর আমরা জানি স্ক্যানএফ হচ্ছে ইউজার থেকে কিবোর্ডের সাহায্যে ইনপুট নেয়। সো আমি একটা ইন্টেজার নাম্বার ইনপুট নিব, সেটা এখানে ফরম্যাটে স্পেসিফায়ার দিয়ে বলে দিছি যে আমি একটা ইন্টেজার নাম্বার চাই, এবং কোথার ভিতরে চাই সেটা হচ্ছে এইজ ভেরিয়েবল, যেটা আমি আগে ডিক্লেয়ার করে রাখছি সেটার ভিতরে চাই। এবং সেটার ভিতরে যে চাই সেজন্য আমাকে অ্যাট জিনিসটা স্ক্যানএফে দিতে হবে। সো অ্যাড জিনিসটা নির্দেশ করে হচ্ছে ওই ভেরিয়েবলটার পয়েন্টারের দিকে। সো পয়েন্টার কি জিনিস, এটা অনেক অ্যাডভান্স টপিক, এটা আমরা কোর্সের মাঝামাঝি দিকে দেখব। বাট আপাতত এটুক জানলেই হবে যে আমরা প্রিন্ট করার সময় এখানে %d দিয়ে বাইরে শুধু ভেরিয়েবলের নামটা বললেই হয়, তাই না? এ বি যেটা আমি প্রিন্ট করব সেটার নাম বললেই হয়। কিন্তু স্ক্যান করার সময় জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে স্ক্যান করার সময় আমার যার ভিতরে আমি ভ্যালুটা ঢুকাবো তার আগে একটা %, এই সাইনটাও দিতে হবে আর কি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো আমি ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম। এখন আমাকে তো কোডটা লিখতে হবে। সো ইফ এর ভিতর একটা কন্ডিশন আমি আগেই বলছিলাম, তাহলে এইজ যদি গ্রেটার দেন 18 হয়, তারপর ইফ এর ভিতর কোডটা রান হবে এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। সো এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের যদি আমার এইজ ইজ গ্রেটার দেন 18, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট দুইটার ভিতরে যে কোড আছে সেগুলো রান হবে। সো ফর এক্সাম্পল printf you are eligible for vaccine। আর এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে কি করতে হবে সেটাও আমি বলে দিতে চাই। সো এই জন্য হচ্ছে এলস লিখবো, আবার দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাকে বলে দিতে হবে যে কন্ডিশনটা মিথ্যা হলে কোন কোড রান হবে। সো নট এলিজিবল, ইউ আর এ চাইল্ড। স্যার হুম, স্যার হ্যাঁ বলেন। স্যার যে আমরা যে ইলস যে লেখছি স্যার, হুম, ওইটা কি সেকেন্ড ব্র্যাকেটের পরে নিচে নামাই দিলে কি হইতো না? অবশ্যই হয়তো, এটা কোনো প্রবলেম না। সিতে হচ্ছে এই যে হোয়াইট হ্যাঁ স্পেসগুলো কোনো ম্যাটার না। আচ্ছা। সো আপনার যদি এইভাবে সুবিধা হয়, বাট আপনাকে মেক শিওর করতে হবে যে এই কন্ডিশনটা সত্য হইলে যে কোডটা থাকবে
সেটা যেন এই দুইটা, এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে থাকে। দেন এলস লিখে আবার দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, একটা ওপেনিং একটা ক্লোজিং। ওর মধ্যে এলস কন্ডিশনটা ফিল আপ হইলে কোন কোড রান হবে সেটা দিতে হবে। সো এখন আমার কোড মোটামুটি হয়ে গেছে। সো আমরা এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তারপর F9 দিলেই রান হওয়ার কথা। সো বিল্ড এন্ড রানের শর্টকাট হচ্ছে F9। আপনারা কোড ব্লকস তো সবাই ইনস্টল করছেন নাকি? হ্যাঁ স্যার, করছি স্যার। জি স্যার। আহ, সোহানুর রহমান, আপনি কি করছেন? জি না স্যার, আমার করা হয়নি স্যার। আচ্ছা, এটা আহ, আচ্ছা আমি লাস্টে একটু করে দেখাই দিব। তাও আসলে গত ক্লাসেও দেখাইছিলাম, জাস্ট ওই কোড ব্লকসের ওয়েবসাইটে গিয়ে একটা নির্দিষ্ট ফাইল ডাউনলোড করে ইনস্টল করলেই হয়ে যায়। স্যার ওটার লিঙ্ক তো মনে হয় যে স্যার আপনার গ্রুপে মনে হয় যে দিয়ে দিছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটাও দিয়ে দিছিলাম। সো আপনাদের সবার কি কম্পিউটার আছে কিনা, ল্যাপটপ বা ডেস্কটপ? জি স্যার, আছে ল্যাপটপ। সবার স্যার আছে? আমার নাই, কারণ আমি স্যার বাইরে আছি তো, আমি যেখানে আছি সেখানে নাই স্যার, বাট বাসায় আছি স্যার। আচ্ছা, সো আপনি তো বেশি দিন বাইরে থাকবেন না, সো বাসায় গেলেই তো পাচ্ছেন নাকি? এখন করোনার ভিতরে কি হবে স্যার বলা যাচ্ছে না স্যার। আচ্ছা, সো এটার জন্য একটা অল্টারনেটিভ আছে। যাদের কম্পিউটার নাই তাদের তো অ্যান্ড্রয়েড ফোন আছে নাকি? জি স্যার, অবশ্যই স্যার। সো অ্যান্ড্রয়েডে দাঁড়ান আমি একটু দেখি, সিপিপি ড্রয়েড, হ্যাঁ সিপিপি ড্রয়েড বলে একটা অ্যাপ্লিকেশন আছে। আমি হচ্ছে আপনাদেরকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি। আর এটা কি প্লে স্টোরে পাওয়া যাবে না স্যার? হ্যাঁ, প্লে স্টোরে পাওয়া যাবে। জি স্যার। স্পেলিংটা বললে এখনই স্যার ইনস্টল করে রাখতাম। হুম, হ্যাঁ আমি সিপিপি। স্ক্রিনশটটা পাঠিয়ে দিছি, সো জাস্ট ওইটা দেখে টাইপ করে ইনস্টল করে নেবেন আর কি। সো ওখানেও হচ্ছে প্রোগ্রাম, সি প্রোগ্রাম করতে পারবেন। হ্যাঁ স্যার, মনে হয় পেয়ে গেছি স্যার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনার গুগলের যে কালার হ্যাঁ ফরমেশন হ্যাঁ ওটার হ্যাঁ উপর হ্যাঁ, ওইটাই। লোগোটা। সো আসলে আপনাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে এটা আগের যুগের কম্পিউটারগুলোর চাইতে অনেক বেশি পাওয়ারফুল, সো এটা কোনো সমস্যা না আসলে। ওকে, সো গিভ এইজ, কিছু একটা এইজ দিতে বলতেছে। ফর এক্সাম্পল আমি 45 দিলাম, তাহলে কি প্রিন্ট হওয়ার কথা? ইউ আর ইলিজিবল। সো এই যে প্রিন্ট হয়েছে ইউ আর ইলিজিবল ফর ভ্যাকসিন। এরপর আমি প্রোগ্রামটা আবার রান করি, সরি F9। সো এবার 18, আচ্ছা একটু কম দিয়ে দেখি, 13 দিয়ে দেখি, তাহলে বলতেছে নট এলিজিবল, ইউ আর এ চাইল্ড। ঠিক আছে, সো আমার ইফ এলস কন্ডিশনটা কাজ করতেছে। বাট এইখানে যে আমি এই সাইনটা দিছি, এই যে গ্রেটার দেন সাইনটা দিছি, এইটা শেখানোটাই হচ্ছে এই পুরো প্রোগ্রামের উদ্দেশ্য আর কি। সো এই গ্রেটার দেন সাইনটা হচ্ছে এখানে রিলেশনাল অপারেটর, এটা হচ্ছে এইজের সাথে 18 এর রিলেশন বাইর করতেছে। সো এইজ 18 এর চাইতে বড় কিনা চেক করতেছে। সো এটা যেহেতু দুইটা এন্টিটির মধ্যে রিলেশনশিপ চেক করতেছে, এই জন্য এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। তো সিমিলারলি গ্রেটার দেন, এখন দেখেন এই প্রোগ্রামটাতে একটা ভুল আছে, আমি ইচ্ছা করে ভুল রাখছি। সেটা হচ্ছে আমরা উপরে কি ডিফাইন করছিলাম, যদি তাদের এইজ 18 বা 18 চাইতে বড় হয়, সো গ্রেটার দেন অর ইকুয়াল 18, তাহলে তারা এলিজিবল ফর ভ্যাকসিন হবে, তাই না? কিন্তু এখন যদি আমার প্রোগ্রামটা কারেন্ট যে স্টেটে আছে, যদি আবার রান করি, আমি যদি 18 দিই, দেখেন বলতেছে নট এলিজিবল, তাহলে প্রোগ্রামে কিছু একটা ভুল হয়েছে না? সো আমার এই স্যার এখানে তো আমি বলে দিচ্ছি যে 18 থেকে বড়, 18 হলে তো হবে না। আচ্ছা আমি একটু চেঞ্জ করলাম, 18 থেকে বড় হইলেও হবে, 18 সমান হইলেও হবে, গ্রেটার দেন অর ইকুয়াল। স্যার তাহলে স্যার গ্রেটার দেন অর ইকুয়াল দিতে হবে স্যার। এক্স্যাক্টলি, সো আমি কি এভাবে লিখতে পারবো, গ্রেটার দেন অর ইকুয়াল? না। ইন্ডিকেটর স্যার সো একটা স্যার সিম্বল। হ্যাঁ এইচ বেসিক্যালি, এর আলাদা একটা সিম্বল আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, সো এই
গ্রেটার দেন একটা জিনিস, গ্রেটার দেন একটা রিলেশন অপারেটর, এটা হচ্ছে জাস্ট গ্রেটার দেন বোঝায়। বাট এটা হচ্ছে গ্রেটার দেন ওর ইকুয়াল বোঝায়, এটা একটা আলাদা রিলেশনাল অপারেটর। বুঝতে পারছেন? সো এটা জি জাস্ট আমি এই সাইনটা দিলে গ্রেটার দেন, আর গ্রেটার দেনের সাথে ইকুয়াল সাইনটা দিলে গ্রেটার দেন অর ইকুয়াল। সো এখন যেহেতু আমি এটা কারেক্ট করছি, সো এখন এটা রান হওয়ার কথা, মানে 18 দিলেও আমাকে এলিজিবল দেখানোর কথা। সো বিল্ড বিল্ড অ্যান্ড রান 18। সো হ্যাঁ, বলতেছে যে ইউ আর এলিজিবল ফর ভ্যাকসিন। সো সিমিলারলি আমার স্মলার দেন থাকতে পারে, আরেকটা অপারেটর হইতে পারে যে স্মলার দেন, আরেকটা অপারেটর হইতে পারে স্মলার দেন ইকুয়াল। তো এগুলো সবগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট রিলেশনাল অপারেটর হচ্ছে ইকুয়াল ইকুয়াল। সো এই জিনিসটাতে অনেকে কনফিউজড হয়ে যায়। যেমন ফর এক্সাম্পল আমি এইচটা এখান থেকে, আচ্ছা, সো আমি এখানে আরেকটা ভেরিয়েবল আনি, সেটা হচ্ছে ইন্টেজার অলরেডি ভ্যাকসিনেটেড। সো অলরেডি ভ্যাকসিনেটেড যদি 1 হয়, তাহলে আমি বুঝবো হচ্ছে সে অলরেডি ভ্যাকসিন নিয়ে নিছে, তার আর দরকার নাই। আর যদি অলরেডি ভ্যাকসিনেটেড 0 হয়, তাহলে আমি বুঝবো হচ্ছে সে ভ্যাকসিন নেয় নাই আর কি এখনো। সো এই জিনিসটা আমরা হচ্ছে আনতে পারি। সো অলরেডি ভ্যাকসিনেটেড কিনা এটাও আমি ওকে জিজ্ঞেস করব। সো আমি ওকে বলতেছি প্রেস 1 ইফ ইউ আর অলরেডি ভ্যাকসিনেটেড, আদারওয়াইজ প্রেস 0। সো আমি ওকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে তুমি যদি অলরেডি ভ্যাকসিনেটেড হও তাহলে 1 টাইপ করো, যদি না হও তাহলে 0 টাইপ করো, ঠিক আছে? সো এখানে আমার তাহলে এই জিনিসটা রাখতে হবে কোথায় গিয়ে, অলরেডি ভ্যাকসিনেটেডের ভিতরে গিয়ে। সো এখন এখন আমার কন্ডিশনটা একটু অন্যভাবে সাজাইতে হবে, যে সে যদি 18-র চাইতে বড় হয় কিন্তু যদি অলরেডি ভ্যাকসিনেটেড হয়, তাহলে তো তাকে ভ্যাকসিন দেওয়া যাবে না, তাই না? জি স্যার। সো এই জন্য আমাকে আরেকটা কন্ডিশন লিখতে হবে, সে অলরেডি ভ্যাকসিনেটেড কিনা চেক করতে হবে। তাহলে আরেকটা কন্ডিশন আমি এখানে লেখা শুরু করি, অলরেডি ভ্যাকসিনেটেড যদি ইকুয়াল ইকুয়াল 1 হয়, সরি ইকুয়াল ইকুয়াল 0 হয়, তাহলেই কেবলমাত্র সে এলিজিবল ফর ভ্যাকসিন, কারণ সে অলরেডি ভ্যাকসিনেটেড হয় নাই, যে অলরেডি ভ্যাকসিনেটেডের মান হচ্ছে 0, তাই না? সো যদি এইজ 18-র চাইতে বড় হয় এবং সে অলরেডি ভ্যাকসিনেটেড না হয়, তাহলেই কেবলমাত্র আমার কি সে এলিজিবল ফর ভ্যাকসিন, ঠিক আছে? সো এখন দেখেন আমি দুইটা কন্ডিশন দিছি। সো ইফ চেক করবে যে এইজ 18-র চাইতে বড় কিনা, আর অলরেডি ভ্যাকসিনেটেড 0 কিনা, যদি তা হয় তাহলে হচ্ছে সে এলিজিবল ফর ভ্যাকসিন, আর এই দুটোটা যদি একসাথে সত্য না হয় তাহলে সে নট এলিজিবল, তাই না? এইটুক পর্যন্ত কি সবাই বুঝছেন? জি স্যার। স্যার আচ্ছা। আমি বুঝতে পারছি, কিন্তু স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, হুম এখানে তো কন্ডিশন দুইটা, হুম হুম মাঝখানে কি কোনো এন্ড চিহ্ন বা কোনো হচ্ছে আহ, কমা বা এগুলো দেওয়া লাগবে কি? কারণ 18 আমরা কিন্তু স্পেস দিয়ে শুরু করে দিয়েছি। এক্স্যাক্টলি। সো আচ্ছা, ওইটাই দেখাইতে চাচ্ছিলাম। সো বেসিক্যালি এখন যদি এটা রান করি, এটা এই লাইনে এরর দেখাবে। সো কন্ট্রোল এস, স্যার আরেকটা বিল্ড কোশ্চেন আছে স্যার। হ্যাঁ। কোশ্চেনটা হচ্ছে যে 18 প্লাস অলরেডি ভ্যাকসিনের, সেক্ষেত্রে তাকে তার চাইল্ড বলা যাবে, তো আমাদের হচ্ছে এই লাইনটা একটু করতে হবে, সংশোধন করতে হবে।
জাস্ট নট এলিজিবল, অথবা কম হলে তখন স্যার। ও, এটা আমি এমনি মজা করে লিখছি। এটা যদি আপনার পছন্দ না হয় কেটে দিই। আচ্ছা আচ্ছা। ওকে, সো আমি এখানে কি প্রিন্ট করব সেটা আসলে প্রোগ্রামে কোনো ইফেক্ট ফেলে না। এগুলো তো জাস্ট স্ট্রিং লিটারেল, ওই যে আমরা প্রথম ক্লাসে যে কনস্ট্যান্ট দেখছি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আমার এই টোকেনগুলোর উপর প্রোগ্রাম ডিপেন্ড করতেছে, ইফ এই কাহিনী ওই কাহিনী অপারেটরগুলোর উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, যাই হোক। সো এখন যেটা হয়েছে যে এই লাইনে এরর খেয়ে বসে আছে, এররটা কি বলতেছে, দেন এই এরর মেসেজগুলো পড়াটা ইম্পর্ট্যান্ট। সো বলতেছে এক্সপেক্টেড হাবিজাবি আফটার অলরেডি ভ্যাকসিনেটেড, কারণ আপনি যেটা ধরছেন যে এখানে মাঝখানে কিছু একটা তো আমাকে দিতে হবে, বলতে হবে যে এই কন্ডিশনটাও যেন সত্যি হয়, এবং এবং কথাটা মাঝখানে লিখতে হবে, এবং এই কন্ডিশনটাও যেন সত্যি হয়, মানে এই রিলেশনটাও যেন সত্যি হয়, এই রিলেশনটাও সত্যি হয়। সো এখানে ইকুয়াল ইকুয়াল হচ্ছে একটা রিলেশনাল অপারেটর, গ্রেটার দেন ইকুয়ালও একটা রিলেশনাল অপারেটর, মাঝখানে একটা লজিক্যাল অপারেটর দিতে হবে যে দোনোটা এন্ড। সো এন্ড অর নট এগুলো হচ্ছে লজিক। সো আমার আগের কন্ডিশনটা এবং এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কেবলমাত্র তুমি এলিজিবল ফর ভ্যাকসিন। সো এই মাঝখানে যেই অপারেটরটা আমি দিলাম n%, দুইটা n%, এই অপারেটরটা সিতে বোঝায় হচ্ছে এন্ড আর কি, দুইটা কন্ডিশনের মধ্যে এন্ড অপারেটর। সো এগুলো হচ্ছে আমার লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস। সো আমি যদি এন্ড করতে চাই তাহলে n%, তারপরে আমি যদি অর করতে চাই, অনেক কেসে আমাকে এন্ড না করে অর করার দরকার হইতে পারে, তখন হচ্ছে এরকম দুইটা বার সাইন দিতে হবে। তারপরে আমি যদি কোনো কেসে নট করতে চাই তাহলে আমাকে হচ্ছে এরকম একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমার লজিক্যাল অপারেটর। এগুলোর এক্সাম্পল আমার আসবে, জাস্ট আমরা n% বা এন্ড অপারেটরের মাধ্যমে লজিক্যাল অপারেটর জিনিসটা বোঝার চেষ্টা করতেছি। সো আইডিয়াটা কি ধরতে পারছেন? আমার যখন দুইটা রিলেশনশিপ, মাঝখানে কিছু একটা লজিক লাগবে, এন্ড অর নট, তখন হচ্ছে আমার এই লজিক্যাল অপারেটরগুলো ইউজ করতে হবে। সো এখন যদি আমি কন্ট্রোল S দিয়ে এটা রান করি, হোপফুলি রান হওয়ার কথা, F9, হ্যাঁ রান হয়েছে। সো এখন যদি আমি একটা এজ দিই, ফর এক্সাম্পল 45 দিছি, তারপর বলতেছে প্রেস 1 ইফ ইউ আর অলরেডি ভ্যাকসিনেটেড, ওই যে আমি যেটা লিখছিলাম সেটা প্রিন্ট হয়েছে, আদারওয়াইজ প্রেস 0। তাহলে আমি ওর কথা মতো কাজ করি, অন্য কিছু কাজ করলে অন্য কিছু দিলে ওর মাথা খারাপ হয়ে যেতে পারে। সো প্রেস, ধরলাম যে এই লোকটা অলরেডি ভ্যাকসিনেটেড, তাহলে আমি 1 প্রেস করলাম, এন্টার দিলাম, তাহলে দেখেন ওর এজ 45 হওয়ার পরও কিন্তু নট এলিজিবল দেখাচ্ছে, কারণ ওই যে অলরেডি ভ্যাকসিনেটেড এই কন্ডিশনটা এখন সে চেক করছে আর কি, এই এন্ডের মাধ্যমে। বুঝতে পারছেন? স্যার আমাকে ডবল n% দিলাম কেন স্যার? যেমন আগের ক্ষেত্রে যখন আমরা হচ্ছে করেছিলাম, স্ক্যান করেছিলাম, হুম। শুধু একটা দিয়েছিলাম, বাট এক্ষেত্রে দুইটা দেওয়া কেন? আচ্ছা, এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং। সো n%টা আমি কোথায় দিচ্ছি এটার উপর ডিপেন্ড করে এটার মিনিং অনেক ডিফারেন্ট হয়ে যায়। যেমন স্ক্যানএফ এর ভিতরে আমি একটা ভেরিয়েবলের আগে n% দিছি, এটা হচ্ছে একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা কনসেপ্ট। এটা হচ্ছে বুঝাচ্ছে এইচ ভেরিয়েবলটার অ্যাড্রেসে গিয়ে আমার ভ্যালুটা রাখো। ঠিক আছে, এই n%টা লজিকের ধারে কাছেও নাই। বুঝতে পারছেন? এটা বুঝাচ্ছে হচ্ছে অ্যাড্রেস, এইচ তারপরে ভেরি স্যার যেমন অলরেডি ভ্যাকসিনের অলরেডি নিচে একটা আন্ডার স্পেস দেওয়া, তো এইগুলো তো স্যার মনে থাকবে না এত, ও সেক্ষেত্রে আচ্ছা কি আচ্ছা, করা যায়? ও অলরেডি নিচে, এটা আপনি না দিলেও হয়, আপনি চাইলে এরকম করেও আপনার ভেরিয়েবলের নাম দিতে পারেন। সো তার মাঝখানে স্পেস দেওয়া যাবে না স্যার? হ্যাঁ, মাঝখানে স্পেস দেওয়া যাবে না, এটা এটা করা যাবে না। মাঝখানে স্পেস যাতে না দেওয়া লাগে এই জন্যই হচ্ছে এই আন্ডারস্কোর জিনিসটা অ্যালাউড আর কি। সো বুঝছি এটা স্যার, হচ্ছে আপনি যদি স্পেস ভেরিয়েবলের দেই নাম, স্যার, হ্যাঁ
যদি স্পেস দেই স্যার তাহলে কি সমস্যা হবে? যদি স্পেস দেন তাহলে যে এই লাইনেই হচ্ছে সে এরর খাবে। যে আমি কন্ট্রোল এস দিই, সো এই 20 নাম্বার লাইনটাতে এরর খাবে। কন্ট্রোল এস, তারপরে F9। আরে আচ্ছা, আমার একটা প্রোগ্রাম অলরেডি রানিং। সো কন্ট্রোল এস F9, এই যে দেখেন এই লাইনটাতে এরর খাইছে। সে হচ্ছে এরকম, সমস্যা কি? সো এই লাইনটাতে এরর খাইছে কারণ সে ভেরিয়েবলের নামের মাঝখানে স্পেস হচ্ছে স্টোর করতে পারে না আর কি। তো সে বেসিক্যালি মনে করতেছে এখানে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে অলরেডি আরেকটা ভ্যাকসিনেটেড, কিন্তু মাঝখানে আমি কমাও দিই নাই। সো সে দুইটা ভেরিয়েবলও পাচ্ছে না, একটা ভেরিয়েবলও পাচ্ছে না, সে কনফিউজড হয়ে এরর দিয়ে বসে আছে। যে এখানে এররে বলতেছো এক্সপেক্টেড কমা অর সেমিকোলন এত না ইন 20 নাম্বার লাইন আর কি। বুঝতে পারছেন? সো জি স্যার। এখানে আপনি আন্ডারস্কোর দিতে পারেন, বাট স্পেস দিতে পারেন না। মানে স্যার যাইতে কিছু একটা দিতে হবে কিন্তু খালি রাখা যাবে না। যা ইচ্ছা তাও দিতে পারবেন না, শুধুমাত্র মানে আপনি ভেরিয়েবলের নামে এ থেকে, সো ভেরিয়েবলের নাম, সো বেসিক্যালি এটা হচ্ছে এক ধরনের টোকেন বা আইডেন্টিফায়ার টাইপের টোকেন। সো আমার এই যে মেইন মেইন ইন্টেজার, তারপরে স্ক্যানএফ, প্রিন্টএফ, এগুলো হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ডগুলো সিতে এগুলার স্পেশাল মিনিং আছে। সো সি হচ্ছে মেইন দেখলে বোঝা যায় এটা মেইন ফাংশন, ওকে ওই অনুযায়ী কাজ করতে হবে। সো আমি মেইনকে কিন্তু ভেরিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবো না। সিমিলারলি আমি ইন্টকে ভেরিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবো না, বা প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো যেহেতু ফাংশনের নাম, এগুলোকে আমি ভেরিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবো না, কারণ সিতে এগুলার স্পেশাল মিনিং আছে। সো আমার ভেরিয়েবলের নামের প্রথম রুল হচ্ছে কিওয়ার্ডগুলো ইউজ করা যাবে না, কিওয়ার্ড নট ইউজেবল, ঠিক আছে? তারপর 2 নাম্বার রুল হচ্ছে আপনার ভেরিয়েবলের নামে কি কি থাকতে পারবে, এ থেকে জেড পর্যন্ত থাকতে পারবে, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত থাকতে পারবে, বড় হাতের জেড পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ক্যারেক্টার থাকতে পারবে। সো আপনি ভেরিয়েবলের নামগুলো এরকমও হইতে পারে, যে নাম্বার 123 এরকমও হইতে পারে, ঠিক আছে? সো এই 0 থেকে 9 ক্যারেক্টারগুলো অ্যালাউড। তারপরে আর একটা মাত্র জিনিস অ্যালাউড, সেটা হচ্ছে আন্ডারস্কোর। সো এই জিনিসগুলোর বাইরে কোনো কিছু ভেরিয়েবলের নামের ভিতর থাকতে পারবে না, ঠিক আছে? জি স্যার। আর থার্ড রুল হচ্ছে আপনার ভেরিয়েবলের নাম নাম্বার থাকতে পারবে, কিন্তু নাম্বার দিয়ে শুরু হইতে পারবে না। যেমন 78 তামজিৎ, এটা ভেরিয়েবলের নাম হইতে পারবে না। তামজিৎ 78 ওকে, কিন্তু 78 তামজিৎ এটা নট ওকে আর কি। বুঝতে পারছেন? স্যার যদি শুধু সংখ্যা থাকে? শুধু সংখ্যাও নট অ্যালাউড। জাস্ট সংখ্যাকে আপনি, জাস্ট সংখ্যা তো হচ্ছে কনস্ট্যান্ট লিটারেল, ওই নাম্বারটাই বুঝাবে, ওইটা ভেরিয়েবলের নাম বুঝাইতে পারবে না। ওকে স্যার, সংখ্যা ইউজ করলে ক্যারেক্টারের পরে। হ্যাঁ, ক্যারেক্টারের পরে। সো N1 N2 এগুলা ভ্যালিড ভেরিয়েবলের নাম। সো এই যে ভেরিয়েবলের নেম বা আইডেন্টিফায়ারের এই তিনটা রুল সবসময় আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের আজকের মেইন টপিক কিন্তু অপারেটরগুলা। সো আমার এই যে ইকুয়াল রিলেশনাল অপারেটরটা এবং n% লজিক্যাল অপারেটরটা কি ঠিক মতো বুঝছেন নাকি কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার, বলছি। বুঝছি স্যার। ওকে, সো এই কাজটা কিন্তু আমি আরেকভাবে করতে পারতাম, হচ্ছে নট ইকুয়াল ওয়ানও দিতে পারতাম। সো নট ইকুয়াল ওয়ান বললো একই কথাই বোঝাচ্ছে না? অলরেডি ভ্যাকসিনেটেড যদি না হয়, নট ইকুয়াল টু,
তাহলে এই জিনিসটা সত্য হবে। সো দেন এটাও সত্যি, এটাও সত্যি, তাহলে কি আমি ভ্যাকসিন দিব। ঠিক আছে। সো আমার আরেকটা ইম্পর্ট্যান্ট রিলেশনাল অপারেটর হচ্ছে, এটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল রিলেশনাল অপারেটর। সো এটাকে ইকুয়াল না বলে ইকুয়ালিটি বলা বেটার, ইকুয়ালিটি। সো ইকুয়ালিটি চেক করে সে, যদি দোনো পাশ যদি সমান হয় তাহলে সে ট্রু হয়, সত্য হয়। দোনো পাশ যদি অসমান হয় তাহলে সে ফলস হয়। আর এটার উল্টা অপারেটরটা হচ্ছে নট ইকুয়াল, একটা এক্সক্লেমেশন মার্ক দেন ইকুয়াল। সো এটা হচ্ছে নন ইকুয়ালিটি, নন ইকুয়ালিটি অপারেটর। ঠিক আছে। সো হোপফুলি আমরা এরিথমেটিক এবং লজিক্যাল অপারেটরগুলোর কাজ বুঝতে পারছি। এগেইন এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে না। আপনি যদি ফর এক্সাম্পল ইকুয়ালিটি অপারেটরটা কি ছিল এটা ভুলে যান, তাহলে জাস্ট বালা গুরুস্বামীর বইটা খুলে এই জায়গায় এসে জাস্ট দেখে নিলেই হইল, এটা মুখস্থ রাখার কিছু নাই। ঠিক আছে। সো এখানে দেখেন সুন্দর করে লিস্ট করে দেওয়া আছে কোনটার মিনিং কি। দেন লজিক্যাল অপারেটরগুলোও দেওয়া আছে। সো এগুলো আমরা আমাদের পুরো কোর্সে অনেকবার ইউজ করব। সো এখনই হচ্ছে এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের প্রোগ্রাম তো স্যার মুখস্থ করার না। হ্যাঁ হ্যাঁ, সরি। স্যার এগুলা প্রোগ্রাম তো স্যার মুখস্থ করা যায় না, এটা স্যার প্র্যাকটিসের উপর নির্ভর করে যে কতটুকু মনে থাকবে আমার। হ্যাঁ সেটাই। সো অনেকের হচ্ছে প্র্যাকটিস করার পরও মনে থাকে না। যেমন যেমন আমি। সো আমি অনেক বছর ধরে প্রোগ্রামিং করি, কিন্তু আহ, আমার স্টিল অনেক সিলি সিলি জিনিসও মনে থাকে না। বাট তার মানে কি আমি প্রোগ্রাম করতে পারবো না? অবশ্যই পারবো। জাস্ট আমার যে জিনিসটা মনে নাই সেটা রেফারেন্স মেটেরিয়াল ঘেটে দেখে নিতে হবে আর কি। বুঝতে পারছেন? তারপর স্যার আমরা যখন সেভ করে রান করতে যাবো তখন তো আমাদের বলেই দিবে যে কোথায় ভুল হয়েছে, এক্স্যাক্টলি, এইভাবে তো এক্স্যাক্টলি। কারেকশন করে নিতে পারবো। হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমি যদি প্রোগ্রামে কোথাও ভুল করি তাহলে তো, স্পেশালি যদি সিনট্যাক্সে ভুল করি, সো প্রোগ্রামের ভুল অনেক রকম হইতে পারে। সো আমি যদি সিনট্যাক্সে ভুল করি, মানে ইকুয়ালিটি অপারেটরটা ইকুয়াল ইকুয়াল না দিয়ে তিনটা ইকুয়াল দিয়ে দিই, তাহলে আমার কম্পাইলার বলে দিবে যে তিনটাও ইকুয়াল কেন দিছো, এটা তো বুঝতেছি না। ঠিক আছে। ও এররটা বের করে দিবে আর কি আমাকে। Okay, এটাও খুব ভালো পয়েন্ট। আচ্ছা, এখানে যেহেতু সিনট্যাক্স এররের কথাটা আসছে, প্রোগ্রামের এরর সবসময় সিনট্যাক্স এরর হবে এরকম কোনো কথা নাই। দেখা যাবে আমি সিনট্যাকটিক্যালি কারেক্ট একটা প্রোগ্রাম লিখছি, যেটা কম্পাইলার কোনো ভুল ধরতে পারে নাই, তো আমি স্টিল একটা ভুল প্রোগ্রাম লিখছি, ওগুলাকে বলা হচ্ছে আপনার প্রোগ্রামের বাগ আর কি। সো এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের এরর। আচ্ছা, এটা নিয়ে আপাতত টেনশন না করলেও হবে। ঠিক আছে। সো এখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের দেখি। সো অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে আর কিছুই না, একটা ইকুয়াল সাইন। সো আমরা খুব ছোট একটা প্রোগ্রাম লিখে অ্যাসাইনমেন্ট অপারেটর বোঝার চেষ্টা করি। এই প্রোগ্রামটাতে ফেরত আসি। সো এখানে আমরা ফর এক্সাম্পল আরেকটা ভেরিয়েবল সি ডিফাইন করলাম। সো আমরা চাচ্ছি সি এর মধ্যে হচ্ছে, যদি এ একটা একটা সমকোণী ত্রিভুজের ভূমি হয়, বি যদি লম্ব হয়, তাহলে সি এর মধ্যে অতিভুজের দৈর্ঘ্য আসুক। তো আমরা এটার ইকুয়েশন কি জানি? স্যার হ্যাঁ, এর ভ্যালু 4 দেন তাহলে স্যার ইজিলি হয়ে যাবে। এর ভ্যালু ফর, হিসাব তো কম্পিউটার করবে। আমি যদি এখানে ঠিক আছে। 5,32,333 দিই, তাও হচ্ছে কম্পিউটার দুপদাপ হিসাব করে দিয়ে, আমাকে টেনশন করতে হবে না। ঠিক আছে। তো আমি বেসিক্যালি সূত্রটা কি হবে সেটা বের করব, সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো আমার যদি স্যার ওবিএস ইকুয়াল টু রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার যদি আপনি হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমার এটা যদি এই বাহুটা যদি এ হয়,
এই বাহুটা যদি বি হয় তাহলে আমার সি এর মান হবে সি ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? জি সো স্যার। ওকে, সো আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করে আমরা সমবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ক্যালকুলেট করব। সো এই জন্য আমার সি ইকুয়াল টু দিতে হবে। তাহলে এ স্কোয়ার আমি কিভাবে বের করতে পারি? আমরা জানি এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাই না? তাহলে এ Sure. ইন্টু এ, তারপরে প্লাস বি স্কোয়ার আমরা কিভাবে বের করতে পারি? বি ইন্টু বি, তাই না? জি স্যার। কিন্তু এখনও স্টিল এই পুরো জিনিসটাকে আমার স্কোয়ার রুট করতে হবে। এই জন্য আমরা আরেকটা কনসেপ্ট শিখে ফেলি। সো স্কোয়ার এটা রুট, পাওয়ার অফ হাফ দিলে হয় না স্যার? হুম, পাওয়ার অফ হাফটা আসলে কিভাবে দিবেন? সো ওইটাই হচ্ছে প্রবলেম। আমি তো এখানে বলতে পারবো না যে পাওয়ার অফ হাফ, তাই না? সো এটা আর সিতে কি স্যার স্কোয়ার ইউজ করা যায় না স্যার? সিতে অ্যাকচুয়ালি যায়। সো বেসিক্যালি এখানে এরকম একটা অপারেটর আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হোপফুলি এটা কাজ করার কথা। সো জি স্যার, এইটা তো কাজ করার কথা আসলে। এটা তো হুম, কাজ করার কথা। সো এটাও হয় ভালো সলিউশন। দেখি সি এর কোনো ভ্যালু আসে কিনা। আচ্ছা, আমি তো প্রিন্ট করি নাই। প্রিন্ট এফ সি ইকুয়ালস টু বাট স্যার এখানে পার্সেন্ট সিটার এক্সাক্ট ডি। মানটা হলো না, কারণ রুট আবার তো দিতেই হবে স্যার, না হলে তো এটার হ্যাঁ, হইল না, সমস্যা নাই, আমরা পরবর্তী ইটারেশনে কারেক্ট করব। জাস্ট এইটুক পর্যন্ত কারেক্ট আচ্ছা, আছে এটা কিনা আগে। জাস্ট চেক চেক। এটা হ্যাঁ, ঠিক আছে চেক স্যার, ঠিক আছে, করতেছি। এটা এই শর্ত অনুযায়ী ঠিক এটা আছে। শুধু সি এর মান চেক। হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা ঠিক আছে। হুম, কন্ট্রোল এস, বিল্ড এন্ড রান। সো সি ইকুয়ালস টু 2 প্রিন্ট করছে কেন? তো আচ্ছা, এটা মনে হয় সিতে কাজ করে না। সো এটা হচ্ছে পাইথনের অপারেটর। সো আমাকে কষ্ট করে আপাতত হচ্ছে এটাই ইউজ করতে হবে। এ এ ইন্টু এ মানে স্কোয়ার, বি ইন্টু বি মানে বি স্কোয়ার। ঠিক আছে, আমরা পরবর্তীতে আরও স্মার্টার ওয়েতে আসবো। সো টেনশন করার দরকার নেই, আপাতত এইটুক যে কাজ করবে এটা তো সবাই শিওর। জি স্যার, জি স্যার। সো আমার সি এর মানটা এখন ওই রুট ওভারটা ছাড়া ক্যালকুলেট হবে আর কি, কন্ট্রোল এস। তাও আমরা চেক করি দেখি। সো সি এর মান এই যে 34 টাইপের কিছু, 5 5 25, 3 তিরিকা 9, তাহলে 25 প্লাস 9 34 আসার কথা না, 34ই আসছে। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। সো স্যার এখন আমার সমস্যা স্যার, যেমন স্যার প্রিন্ট ইফের পরে তারপর আপনি হচ্ছে উপরে দুটো কমা দিয়ে সি দিলেন, ইকুয়াল দিলেন স্যার, এগুলো তো এত মনে থাকে না স্যার, এগুলো হ্যাঁ, তো ভুল মনে হওয়ার মনে রাখার সম্ভাবনা থেকে। দরকার নাই। সো এটা আপনি আপনার ইচ্ছা মতো প্রিন্ট করবেন। সো আপনি সি ইজ পার্সেন্ট ডি এভাবে লিখলেও কোনো সমস্যা নেই। বা আপনাকে যে প্রোগ্রামটা লিখতে বলবে ওখানে হচ্ছে বলেই দিবে আউটপুটটা তুমি এই ফরম্যাটে লিখো। তো আউটপুটটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, আউটপুটটা আপনাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে সেটা বলেই দিবে। বেসিক্যালি আমি আজকেই আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। সো ওই অ্যাসাইনমেন্টগুলোতে আমি ইনপুট আউটপুটটা আমিই কোড লিখে দিব। আপনি হচ্ছে মাঝখানের প্রসেসিংটা করবেন শুধু। আজকে যে স্যার নলেজগুলো, প্রিন্ট টেপের ভিতরে তো স্যার স্পেস এলাও হচ্ছে স্যার। মানে হ্যাঁ, প্রিন্ট টেপের ভিতরে স্যার আমি যাই করবো ওইটাই এলাও হবে। প্রিন্টএফের ভিতরে না, অ্যাকচুয়ালি যে ডাবল কোডগুলোর ভিতরে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সো এই ডাবল কোডগুলোর ভিতরে আপনি স্পেস লিখলে এগুলো প্রিন্ট হবে। এগুলো স্ট্রিং লিটারেল, মানে এগুলো তো আর ভেরিয়েবলের নাম না, এগুলো তো আইডেন্টিফায়ার না, তাই না? ডাবল কোটের ভিতরে যাই থাকবে সেটা হচ্ছে স্ট্রিং লিটারেল, আর সিঙ্গেল কোটের ভিতরে যা থাকবে সেটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার। সো এইগুলা হচ্ছে আমি ফর এক্সাম্পল একটা প্যারাগ্রাফ আমি কম্পিউটারে দেখাইতে চাই, তাহলে এটা কিসের ভিতর রাখবো? একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের ভিতর রাখবো। সো স্ট্রিং টাইপের ভেরিয়েবলটার মানটা আমাকে এরকম দুইটা ডাবল কোটের ভিতরে রাখতে হবে। সো প্যারাগ্রাফের ভিতরে তো হোয়াইট স্পেস হাবি যাবে অনেক কিছু থাকবেই। সো ওগুলা এটার ভিতরে অ্যালাউড, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার সমস্যা হচ্ছে এই যে এটাকে একটা সেন্টেন্স হিসাবে চিন্তা করতে পারেন। এই সেন্টেন্সের ভিতর আমি প্রোগ্রামের একটা নাম্বার প্রিন্ট করতে চাই। এই জন্য হচ্ছে আমাকে এই যে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হয়েছে, পার্সেন্ট ডি। স্পেশাল ক্যারেক্টার মানে ফরম্যাট স্পেসিফায়ার
আরো স্পেশালি বললে। সো এই ফরম্যাটের স্পেসিফায়ারটা বোঝাচ্ছে হচ্ছে এই জায়গায় আসলে পার্সেন্ট ডি প্রিন্ট না হয়ে কিছু একটা কিছু একটা নাম্বার প্রিন্ট হবে, সেই নাম্বারটা কি সেটা আমি বাইরে বলে দিচ্ছি। ওই যে সি এর মানটা আর কি ওই জায়গায় হ্যাঁ, সি প্রিন্ট এর হবে। মানটা যাতে এই জায়গায় প্রিন্ট হয় সেটা আমি ওকে কমান্ড দিচ্ছি। বুঝতে পারছেন? ওকে, তো কোথায় ছিলাম? সো সি এর মান ঠিক মতো প্রিন্ট হয়েছে, কিন্তু স্টিল তো আমার এখানে স্কোয়ার রুট লাগবে। সো জি একটা স্যার ওয়ে বুঝতে হইতে পারে সোহানুর রহমান যেটা বলছেন পাওয়ার হাফ দিলে হয়, আরেকটা ওয়ে হইতে পারে যে স্কোয়ার রুট করার কোনো ফাংশন থাকলেও হয়। সো এই জিনিসগুলো সরাসরি সিতে নাই। সো এখানে আপনাকে আরেকটা ইনক্লুড স্টেটমেন্ট লিখতে হবে, ইনক্লুড ম্যাথ ডট এইচ। ঠিক আছে, সো এটা হচ্ছে ম্যাথের লাইব্রেরি। সো ম্যাথের যে স্পেশাল কাজগুলো সাইন কস টেন, সাইন ইনভার্স কজ এইচ টেন এইচ, বা হচ্ছে আপনার ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল লন লগ, এই টাইপের ফাংশনগুলো সরাসরি সিতে নাই, কিন্তু এগুলো কোথার ভিতর ইমপ্লিমেন্ট করা আছে? ম্যাথ ডট এইচ এর ভিতর ইমপ্লিমেন্ট করা আছে। সো ওই ফাংশনগুলো ম্যাথমেটিক্যাল স্পেশাল ফাংশনগুলো যদি আমাকে ইউজ করতে হয়, তাহলে এই লাইব্রেরিটাকেও আমাকে উপরে কল করে রাখতে হবে। ঠিক আছে? সো স্যার আমরা তো স্যার ওই যে প্লাস মাইনাস এগুলো তো ইউজ করছি স্যার, এটাও তো একটা ম্যাথমেটিক্যাল টার্ম আর কি, হ্যাঁ, কিন্তু কিন্তু এটার জন্য তো এগুলো স্যার এই যে সিতে ম্যাথ। এগুলো সিতে নেটিভলি আছে, মানে এগুলো সি এর নিজস্ব জিনিস। প্লাস মাইনাস এগুলো কম্পাইলার এমনিতেই বুঝে। বুঝতে পারছেন? সি এর কম্পাইলারই এগুলো বুঝে। কিন্তু আমি যদি এখানে স্কোয়ার রুট, সাইন কস টেন এগুলো লিখি, তাহলে সি এর কম্পাইলার ওই জিনিসগুলো বুঝবে না, ওই কিওয়ার্ডগুলো সি এর ভিতরে নাই। বুঝতে পারছেন? সো বুঝছি স্যার। ওই ধরনের ওই ফাংশনগুলো আমাদের লাইফ ইজি করার জন্য কেউ একজন হচ্ছে দয়া মায়া করে আমাদেরকে একটা ম্যাথ ডট এইচ বলে একটা সি প্রোগ্রাম লিখে দিয়ে গেছে। সো ওই সি প্রোগ্রামটা যদি আমাদের কোডে আমরা ইনক্লুড করি, তাহলে আমরা ওর কাজগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। বিষয় সো বুঝতে পারছি। আমি হচ্ছে স্যার তাইলে এই যে স্যার আরেকটু প্রশ্ন স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ওই যে উপরে যে স্যার ওই যে দুইটা স্টুডিও নিলাম স্যার, ওই যে ম্যাথ প্লাস হলো যে আরেকটা নিলাম, তো তার ভিতরে কি কি আর কি আইডেন্টিফাই করে, এইটার কি কোনো লিস্ট বা কিছু আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। সো এখানে যেমন কোড ব্লকসে যদি আপনি ইনক্লুড লিখেন, ইনক্লুড তারপর এই সাইন দেন, দেখেন এখানে অলরেডি সে হচ্ছে আমাকে সাজেশন দিচ্ছে। আরে হ্যাঁ, কি হলো? তো অলরেডি সে আমাকে সাজেশন দিচ্ছে, দেখছেন? যে কোন এখানে কোনটা নেব আর কি। হ্যাঁ হ্যাঁ অনেক লাইব্রেরি আছে। মানে বেসিক্যালি দুনিয়া সব কোড তো নিজে করা সম্ভব না, তাই না? সো অনেক সময় জি হচ্ছে স্যার। আমাদের অন্য মানুষের কোড ইউজ করতে হয়। তো এইগুলা হচ্ছে সেই অন্য মানুষের কোড যেগুলা ইউজ করে আমরা আমাদের কুল কাজ কারবার করবো আর কি, যে এই বেসিক বোরিং কাজকর্মগুলো আমাদের জন্য অলরেডি করে দেওয়া আছে। স্যার ওই যে ইনক্লুডের আগে হ্যাশ এটা ইউজ করি কেন? এটা ইউজ করার কোনো নির্দিষ্ট কারণ নাই। ইনক্লুড করার জন্য আগে একটা হ্যাশ দিতে হয়, এটাই নিয়ম। এটাই সি কম্পাইলার বুঝবে না। আমি যদি হ্যাশটা না দিই, তাহলে সি কম্পাইলার এটাকে সি স্টেটমেন্ট হিসাবে বোঝার চেষ্টা করবে, মানে এটা যে ইনক্লুড স্টেটমেন্ট সেটা বুঝবে না। ওকে, জি স্যার ক্লিয়ার। সো স্যার আমাদের ক্লাসটা কি আজকে রেকর্ড হলো স্যার? আমাদের ক্লাস, হ্যাঁ অবশ্যই রেকর্ড হচ্ছে, এই যে। ও স্যার ঠিক আছে। স্যার আমাদের তো মিড টার্মটা খুব সন্নিকটে, তো স্যার আমাদের কোর্সিং প্যাটার্নটা কেমন হতে পারে স্যার? বা আমাদের তো কোয়েশ্চেন, অ্যাসাইনমেন্ট করতে। হ্যাঁ অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাকে বেসিক্যালি প্রোগ্রাম করতে হবে, যেহেতু প্রোগ্রামিং কোর্স। প্রোগ্রামিং প্রবলেম থাকবে, সলভ করবেন, দ্যাটস ইট। সেটা কি আপনার সামনে লাইভে করতে হবে নাকি স্যার আপনি আগে থেকে দিয়ে দিবেন, সেটা আমরা পরে আপনাকে হ্যাঁ পরে পাঠিয়ে দিব হ্যাঁ, আপনি স্ক্রিনশট দিয়ে অথবা কোনো। আপনি করে স্ক্রিনশট না, সরাসরি প্রোগ্রাম ফাইলটা তো সেভ করা যায়, প্রোগ্রাম ফাইলটাই সেন্ড করবেন। ঠিক আছে, বা হচ্ছে টেক্সটগুলা কপি করে একটা টেক্সট আকারে সেন্ড করবেন আর কি।
ঠিক আছে? বুঝতে পারছি। হুম। কারণ আপনি যদি খাতায় লিখেন তাহলে তো এটা আবার আমাকে খাতার জিনিসটা কপি করে করে হচ্ছে দেখতে হবে, মানে বুঝতে পেরেছি। আপনার জি স্যার, প্রোগ্রামটা ওইটা আবার কারেক্টলি রান। কম্পিউটারে চেক করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওই তো স্যার, আমরা স্যার যেই ফাইলটাতে কাজ করবো ওইটা তো সেভ করে রাখা যায়, ওই ডকুমেন্টসটা দিয়ে দিলেই হলো। হ্যাঁ। আর যদি কারো বাই চান্স মোবাইলও না থাকে, কম্পিউটারও না থাকে, তখন উনি খাতায় লিখতে পারে, তখন আমার ওনার কোডটা পড়েই বুঝে ফেলতে হবে আর কি। সো যদি আপনার একদম মানে বাধ্য না হন তাহলে আমাকে টেক্সট আকারে পাঠাইলে বা প্রোগ্রাম ফাইলটা পাঠাইলে সবচেয়ে বেস্ট আর কি। স্যার, খাতায় করলে স্যার তো আমরা নিজেদের ভুলগুলো দেখতে পারবো না, ধরতে হ্যাঁ পারবো হ্যাঁ না। এক্স্যাক্টলি হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা, সো এই বেসিক্যালি স্কোয়ার রুট ফাংশন হচ্ছে এসকিউআরটি স্কোয়ার। সো ওরা এটার নাম এভাবে দিছে, আমার দোষ নাই। এখন এখন তাইলে আমার অতিভুজের মানটা ঠিক মতো প্রিন্ট হওয়ার কথা। ওকে, সো বিল্ড এন্ড রান। সি ইজ 5 কেন প্রিন্ট হয়েছে? আচ্ছা, আমি সি প্রিন্ট কন্ট্রোল এস দিই নাই মনে হয়, কন্ট্রোল এস। সো ফার্স্টে আমাকে প্রোগ্রামটা সেভ করতে হবে, কন্ট্রোল এস, দেন বিল্ড এন্ড রান। আরে স্যার প্রবলেম এখানে কি? এক্সাক্ট ভ্যালু কিন্তু আসেনি স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ঝামেলা কোথায় আছে। ওই যে আগের প্রবলেম আমার। এমনিতে আপনি ক্যালকুলেটরে হিসাব করে দেখেন, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা যদি স্যার ক্যালকুলেটর এই জায়গায় স্যার ফ্লোট 5.83 আসে। টাইপের অ্যান্সার আসবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ফ্লোট টাইপের আনসার আসবে। সো আমার এটাকে ফ্লোট হিসাবে সেভ করতে, জি মানে স্যার, এই জন্য ফ্লোট হিসাবে, কনভার্ট করতে হবে স্যার। হ্যাঁ ডিক্লেয়ার করতে হবে ফার্স্ট অফ অল। মানে হ্যাঁ হ্যাঁ, সি জি স্যার। সির ভিতর যে ফ্লোট আসবে সেটা জি আগেই বলে দিতে হবে। দেন জি এখানে স্যার, জি স্যার। এখানে হচ্ছে পার্সেন্ট ডি এর বদলে পার্সেন্ট পার্সেন্ট এফ। এফ ইউজ করতে হবে। কন্ট্রোল জি স্যার। এস, বিল্ড এন্ড রান। এবার হোপফুলি এই যে 5.83 জিনিসটা আসছে। সো এখানে আমরা আরেকটা ইয়া করতে পারি, যেমন 5.83 এর পরে অনেকগুলা দশমিকের ঘর আসছে, এতগুলা তো আমার লাগবে না। সো আমরা এটাও ফরম্যাটে স্পেসিফায়ার দিয়ে কন্ট্রোল করতে পারি। পার্সেন্টের মধ্যে পয়েন্ট দিয়ে 2 দিয়ে তারপর এফ লিখলে এটা এটা বুঝাবে হচ্ছে আমার দশমিকের পর শুধুমাত্র 2 ঘর প্রিন্ট করো। সো কন্ট্রোল এস, বিল্ড এন্ড রান। সো এখন দেখেন এই যে সি ইজ 5.83, বাকি ঘরগুলো আর প্রিন্ট করে নাই। ঠিক আছে? সো ফরম্যাট স্পেসিফায়ারও আমি ডিফাইন করে দিতে পারবো স্যার যে দশমিক। যেমন 5.83 এসে যাচ্ছে, যদি আমরা পৌনঃপুনিক ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কি করতে পারবো স্যার? পৌনঃপুনিক, জি স্যার। অ্যাকচুয়ালি পৌনঃপুনিক নাম্বার হচ্ছে কম্পিউটার হ্যান্ডেল করতে পারে না আর কি, আনফরচুনেটলি। মানে কম্পিউটারের যেহেতু মেমোরি লিমিটেশন আছে, সে একটা নাম্বার স্টোর করার জন্য তো কোটি কোটি হচ্ছে বিট ইউজ করতে পারবে না। তার 32 বিটই আছে, এর ভিতরে সে যে কোনো নাম্বার স্টোর করবে। ঠিক আছে? সো দেখা যায় কি, সে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত সর্বোচ্চ স্টোর করতে পারে। সো একটা নাম্বার যদি পৌনঃপুনিকও হয়, তো সেটা তো দশমিকের পরে ইনফিনিট সংখ্যক ডিজিট আছে, কিন্তু তার জাস্ট প্রথম 6টা ডিজিটই কম্পিউটারে সেভ হয়ে থাকবে, বাকিটুকু এরর থেকে যাবে আর কি, ভুল থেকে যাবে। সো সে আমার সংখ্যাটা অরিজিনাল পৌনঃপুনিক সংখ্যাটার চাইতে একটু ছোট থাকবে। বুঝতে পারছেন? সো ফ্লোটিং পয়েন্ট এরিথমেটিকের এটা হচ্ছে ঝামেলা। আমরা সাধারণত ফ্লোট নাম্বারগুলো অ্যাভয়েড করতে চাই এই কারণেই, কারণ হচ্ছে একে তো ওরা মেমোরি বেশি খায়, 4 বাইটের জায়গায় 32 বাইট খায়। তারপর ওদের প্রেসিশন হচ্ছে আহ, আহ, দশমিকের পর 6 ঘর পর্যন্তই। বা আমি যদি ফ্লোটের বদলে ডাবল ইউজ করি তাহলে দশমিকের পর হয়তো 12 ঘর যাবে। ডাবলের বদলে যদি লং ডাবল ইউজ করি তাহলে দশমিকের পর হয়তো 18 ঘর যাবে। কিন্তু একটা লিমিট অবশ্যই থাকবে, ওর একটা নির্দিষ্ট প্রেসিশন থাকবে। সো ওই প্রেসিশন, ওর চাইতে বেশি প্রেসাইজ ও আর হইতে পারবে না আর কি। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে কম্পিউটারের একটা লিমিটেশন। কারণ এই কম্পিউটারের এই লিমিটেশন
আছে বলে কি বিজ্ঞানীরা বসে আছে নাকি? বিজ্ঞানীরা কি ছোট ছোট নাম্বার নিয়ে হিসাব নিকাশ করতেছে না? সো ওইসবের জন্য আলাদা লাইব্রেরি, এই যে আমরা এখানে যেরকম লাইব্রেরি দেখছি, যদি আমার খুব ছোট সংখ্যা বা অনেক বেশি প্রেসিশন দরকার হয় তখন ওগুলোর জন্য আলাদা করে লাইব্রেরি লিখে আর কি। বুঝতে পারছেন? বাট সি প্রোগ্রাম মানে সি কম্পাইলার ফ্লোট টাইপের 6 পর 6 ঘরের বাইরে আর প্রেসিশন সাপোর্ট করে না। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। সো এটা হচ্ছে উল্টা জিনিস। এখানে যেটা দেখা যাচ্ছে আমার দশমিকের পর 6 ঘর থাকলেও আমি জাস্ট 2 ঘর দেখতে চাই, তাহলে আমার এই যে ফরম্যাটে স্পেসিফায়ারে বলে দিতে হবে যে আমি দশমিকের পর শুধু 2 ঘর দেখতে চাই। ঠিক আছে? সো এখানে এই সবগুলা কথার মূল কথা হচ্ছে এই যে দেখেন সি ইকুয়ালস টু দিছি না, এই জি সি স্যার। ইকুয়ালস টু, এই ইকুয়ালটাই হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর। মানে আমার ডান পাশে যা আছে, অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান পাশে যা আছে সেটা সবসময় বাম পাশে গিয়ে স্টোর হবে। সো ডান পাশে একটা এক্সপ্রেশন আছে বেসিক্যালি, ওই এক্সপ্রেশনটা সে এভালুয়েট করতেছে যে এ কে এ দিয়ে মাল্টিপ্লাই করতেছে, বি কে বি দিয়ে মাল্টিপ্লাই করতেছে, তারপর যোগ করতেছে, তারপরে স্কোয়ার রুট করতেছে, কিছু একটা মান আসছে 5.83, সেই 5.83টা এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কারণে সিতে গিয়ে স্টোর হচ্ছে। মানে ডান পাশের জিনিসটা যা ক্যালকুলেট হয়েছে সেই ভ্যালুটা আমার অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম পাশে যা আছে সেটাতে গিয়ে স্টোর হবে। বুঝতে পারছেন? সো এখানে ইকুয়াল হচ্ছে এখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এখানে সি ইকুয়ালস টু মানে ম্যাথমেটিক্সের ইকুয়াল সাইন আর এই যে প্রোগ্রামিংয়ের ইকুয়াল সাইন কিন্তু আলাদা জিনিস। তো ম্যাথমেটিক্সের ইকুয়াল সাইন হইলে এই পাশে যা এই পাশে তাই হইতে হয়, এই টাইপের ইকুয়েশনগুলোতে আমরা দেখি যে ডান পাশে যা বাম পাশে তাই হইতে হয়। কিন্তু এখানে দেখেন ডান পাশে সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস, বাম পাশে সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস। জাস্ট এটা বোঝাচ্ছে হচ্ছে অ্যাসাইনমেন্ট, আমার ডান পাশে যা আছে সেটা ক্যালকুলেট করে জাস্ট ওই ভ্যালুটা বাম পাশের মধ্যে স্টোর করে ফেলো। ঠিক আছে? সো সি যদি আমি ইনিশিয়ালি 1000ও দিয়ে রাখতাম এটা কোনো প্রবলেম না, সে ঠিকই সি এর ভ্যালু মানে এই ভ্যালুটা ক্যালকুলেট করে সি এর ভিতর এক্স্যাক্ট ভ্যালুটা রাখতো। দেন আমি সি 1000 দিয়ে রাখছি, এখানে যদি ফর এক্সাম্পল সি আগে একবার প্রিন্ট করি, সি %d সি, সো এটা হচ্ছে আগে, বিফোর আফটার আর কি। বিফোর সি ইজ এটা, আর আফটার সি হচ্ছে এটা। নিউ লাইন দিই। স্যার আমাদের সাথে আপনার কিন্তু আরেকটা ক্লাস আছে স্যার 8:30 থেকে। হ্যাঁ আমার খেয়াল আছে, আর 10 মিনিট আছে। সো এই যে দেখেন আমার বিফোর সি ইজ 0 কেন প্রিন্ট করছে? 8:30 ও আবার আচ্ছা, কিসের ক্লাস স্যার? এটা হচ্ছে আপনাদের না, এটা ওনাদের। ওনারা ওটাও 27 কি স্যার আরবি। প্রোগ্রামের? না এটা হচ্ছে প্রজেক্ট থিসিস। ও সো %f %f, সো এটাই ভুল করছিলাম, কন্ট্রোল সি বিল্ড এন্ড রান। সো এখানে দেখেন সি এর ভ্যালু প্রথমে 1000 ছিল, কিন্তু ঠিকই এখানে আমার এই ভ্যালুটা ক্যালকুলেট হয়ে আমার কারেক্ট ভ্যালুটা আসছে। তার মানে এই ইকুয়াল সাইন মানে ম্যাথমেটিক্সের গণিতের ইকুয়াল সাইন না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমার ডান পাশে যাই থাকুক না কেন সেটাকে এনে আমি সি এর ভিতরে স্টোর করব। এই ইকুয়াল সাইনটার মিনিং হচ্ছে সেটা। এটা কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। সো এখন আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আরও কয়েক টাইপের হইতে পারে, সো সেগুলো একটু দেখার চেষ্টা করি। আমার মনে হয় অপারেটর এন্ড এক্সপ্রেশন আমি আজকে শেষ করাই দিব ভাবছিলাম, বাট আজকে শেষ করা আসলে সম্ভব না। স্যার আরেকটা ক্লাস করেন, হুম। তাহলে আরেকটু ভালোভাবে বোঝা যাবে।
সো এগুলো তো বেসিক। এখন ধরেন আমি হচ্ছে উম, আচ্ছা, আমরা এটা শিখতে গিয়ে আরো একটা জিনিস শিখে ফেলি। সেটা হচ্ছে আমরা উপরে কিছু কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি। ডিফাইন n 3। সো এখানে n বলে এটা কিন্তু ভেরিয়েবল না, এগুলাকে বলা হচ্ছে ম্যাক্রো। সো আমি এরকম ম্যাক্রো ডিফাইন করতে পারি। আচ্ছা, এগুলো বাদ দেন, এগুলো পরে, এগুলো এখন লাগবে না। সো আমি জাস্ট একটা নর্মাল ভেরিয়েবল ডিফাইন করি, ইন্টিজার n সমান 3। ঠিক আছে? এখন আমি এমন একটা প্রোগ্রাম লিখতে চাই যে আমি 3বার ঘুরে আসব, 3বার ইউজার থেকে ইনপুট নিব, সে যা যা ইনপুট দিছে সবগুলো যোগ করে রেজাল্টটা দেখাবো। ঠিক আছে? তো এটার জন্য আমাকে একটা লুপ লিখতে হবে। সো while I is less than n, তো আমি কি লিখতেছি একটু পরে বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অপারেটর বোঝানোর জন্য এত কষ্ট। আচ্ছা, scanf, আচ্ছা, so sum equals to sum তো এখানে আমরা I equals to I plus 1। ওকে, সো আগে আমরা দেখি এই প্রোগ্রামটা কিভাবে আচরণ করতেছে। বিল্ড এন্ড রান। সো বেসিক্যালি আমি নাম্বার দিতে থাকি। 4 দিলাম, 2 সরি 2 দিলাম, 1 দিলাম। আচ্ছা, আমি তো কিছু প্রিন্ট করি নাই। ও, এটা প্রিন্ট এফ হবে। সো বেসিক্যালি দেখেন, আমি এখানে 3টা নাম্বার দিব। ফর এক্সাম্পল 4, তারপরে 2, তারপরে 1 দিলাম। এই তিনোটা যোগ করলে কত হওয়া উচিত? 4 2 6, 6 1 7। 7। হ্যাঁ, সো 7 প্রিন্ট হয় কিনা দেখেন, এই যে হয়েছে। সো বেসিক্যালি আমি আহ, উপরে একটা নাম্বার ডিফাইন করছি n equals to 3। তার মানে আমি ইউজার থেকে 3বার জিজ্ঞেস করব, তুমি একটা নাম্বার দাও, আমাকে একটা নাম্বার দাও, একটা নাম্বার দাও, এরকম 3বার জিজ্ঞেস করব। প্রত্যেকবার ও যা দিবে সেটাকে আমি সামের ভিতরে যোগ করব। ঠিক আছে?
আর যখন 3 বার শেষ হয়ে যাবে, 3 বার যখন আমি ঘুরে আসব, তখন এই কন্ডিশনটা বেসিক্যালি ব্রেক করবে। বুঝতে পারছেন? সো এই কন্ডিশনটা দেখেন, এটা একটা রিলেশনাল অপারেটর ইউজ করছে এখানে, আই ইজ স্মলার দেন এন। সো আই এর মান প্রথমে কি হিসাবে থাকবে, 0 থাকবে, আর এন এর মান প্রথমে কি থাকবে, 3 থাকবে। সো প্রথমবার যখন কোডটা এই লাইনে আসবে, সে দেখলো কি আই এর মান 0, এন এর মান 3। তাহলে এই কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা? সত্য স্যার। সত্য, কারণ সত্য। 0 তো অবশ্যই 3-এর চাইতে ছোট। তাহলে সে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা যা আছে, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর তা হচ্ছে চালাবে। সো প্রথমেই সে চালায় কি পেল, ইউজারের থেকে একটা ইনপুট নিল। তারপর সামের ভিতর কি করছে, সামের আগের ভ্যালু যাই থাকুক না কেন, সেটার সাথে ইউজার ইনপুট যা পাইছে সেটা যোগ করে দিছে, তাই না? যোগ করে আবার সামের ভিতরে গিয়ে রাখছে। তো সামের ভিতর আগে 0 ছিল, ইউজার ইনপুট আমি দিছিলাম 4, তাহলে 0 আর 4 যোগ করে পাইছে 4, সেটা সামের ভিতর রাখছে। ঠিক আছে? দেন দেখেন, এরপর আমি একটা ইন্টারেস্টিং কাজ করছি। আয়ের ভিতর আগে যা ছিল 0, সেটার সাথে 1 যোগ করে আয়ের ভিতর রাখছি। মানে আয়ের ভ্যালু এখন তাইলে কত হয়ে গেল? 1 হয়ে গেল স্যার। 1 হয়ে গেল। এখন ও যেহেতু সরি 1। সে লুপের মধ্যে আছে, সে আবার হচ্ছে এই কন্ডিশনটা চেক করবে। এখন আয়ের ভ্যালু 1, এন এর ভ্যালু স্টিল 3, তাহলে কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা? সত্য স্যার। সত্য। তাহলে আবার এখানের ভিতর ঢুকবে, আবার ইউজার থেকে ইনপুট নিবে। সো আমি ইনপুট দিছিলাম 2, দুইটা ইউজার ইনপুটের ভিতরে নিল। তারপর সাম একটু আগে 4 করে ফেলছিল, 4-এর সাথে 2 যোগ করে এখন সামের ভিতর 6 রাখছে। তারপর আয়ের ভ্যালু আরও 1 বাড়াই দিছে, তাহলে আয়ের ভ্যালু এখন 2। ঠিক আছে? এখন এখন আচ্ছা, আমি এখানে লিখে দেখি, এন এর ভ্যালু স্টিল 3, এন এর ভ্যালু কেউ চেঞ্জ করে নাই, আয়ের ভ্যালু 2 হয়ে গেছে, আর সামের ভ্যালু 6 হয়ে গেছে, তাই না? 2 বার ঘোরার পরে। জি স্যার। এবার যখন আমি আবার, এখন আয়ের ভ্যালু 2, তাহলে কন্ডিশনটা সত্যি নাকি মিথ্যা? স্যার সত্য। এখনও সত্যি। সো আবার ঢুকবো, আর আবার ইউজার ইনপুট নিছে, আমি ওকে দিছি 1। তাহলে সামের ভিতর দেখেন 6 ছিল, 6-এর সাথে 1 যোগ করলে তাহলে সামের ভিতর এখন কি হয়ে যাবে, 7 হয়ে 7। যাবে। আর আয়ের সাথে আবার 1 যোগ করছি, তাহলে আয়ের 3 হয়ে ভ্যালু যাবে। এখন কি হয়ে যাবে, 3 হবে। ঠিক আছে? ওকে, হইল। দেন আবার এই কন্ডিশনটা চেক করবে, 3 কি 3-এর চাইতে ছোট? জি না স্যার। না স্যার, না তা স্যার। সমান। এইবার তাহলে কি করবে, সে লুপ থেকে বের হয়ে যাবে। যেহেতু আর কন্ডিশনটা মিট করতেছে না, সে লুপ থেকে বাইর হয়ে গেছে। দেন প্রিন্ট করছে, সামের ভিতর যে 7 আছে সেটা প্রিন্ট করছে। স্যার আমরা যদি ইন্টিজার এন এর জায়গায় যদি 4 লিখতাম তাহলে 4টা ইনপুট দেওয়া যেত নাকি স্যার? এক্স্যাক্টলি। আমি যদি এখানে 4 আর লিখতাম, সে তখন হচ্ছে, আই এর। হ্যাঁ, তখন জি স্যার। তখন আয়ের, আর স্যার তখন আই এর ভ্যালু কি হয়েছে, 0 থেকে শুরু হইতো ওই 4 পর্যন্ত নাকি স্যার? হ্যাঁ, 0, 1, 2, 3 এইগুলার জন্য কন্ডিশনটা সত্যি হইতো। যেইমাত্র হ্যাঁ। আয়ের মানে এর পরের লুপে যখন আয়ের ভ্যালু আবার 1 বাড়াই দিতাম, আয়ের ভ্যালু 4 হয়ে যাইতো, তখন আবার ব্রেক করতে হয়। জি স্যার, তখন ও প্রিন্ট করে দিত। তখন এই লাইনে চলে আসতো। বুঝতে পারছেন এইটুক? জি স্যার। জি স্যার। এখন এইখানে আমার হোয়াইল, এই লুপগুলো আমরা আরো অনেক বিস্তারিতভাবে দেখব। শুধু হোয়াইল লুপ না, আরো অনেক ধরনের লুপ ইউজ করা যায়। ফর লুপ, ডু হোয়াইল লুপ, এরকম অনেক কিছু ইউজ করা যায়। সো বেসিক্যালি আমি এটা দেখাইছি এই জন্য যে স্পেশালি এই দুইটা লাইনকে আর একটু ছোট করে লেখা যায়, যেহেতু আমি সামের জায়গায় সামের সাথে নতুন একটা জিনিস যোগ করতেছি। সো এটাকে এভাবে না লিখে সাম ইকুয়ালস টু সাম প্লাস, এভাবে না লিখে সাম প্লাস ইকুয়াল টু লেখা যায়। সাম প্লাস ইকুয়াল টু লেখা মানে হচ্ছে এই পাশে যা আছে সেটা সামের সাথে যোগ করে আবার সামের ভিতর রাখো। মানে বেসিক্যালি আমার সাম ইকুয়াল টু সাম প্লাস ইউজার ইনপুট যা বুঝায়, সো ওইটাও স্যার। এটাও সেম বুঝায়। সো আমার 14 নাম্বার লাইনটা আর 15 নাম্বার লাইনটা বেসিক্যালি একই কথা আর কি। জাস্ট এটা একটা শর্ট, মানে এখানে একটা নতুন অ্যাসাইনমেন্ট অপারেটর আমি পাইলাম, যে প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে সামের ভিতর যা আছে সেটার সাথে ইউজার ইনপুট যোগ করে তারপর সামের ভিতরে রাখো। ঠিক
ঠিক আছে, সিম্পলি ইউজার ইনপুটের ভিতর যা আছে সেটা যদি সামে রাখতে চাইতাম তাহলে জাস্ট ইকুয়াল টু সাইন দিতাম, কিন্তু প্লাস ইকুয়াল টু যেহেতু বলতেছি তার মানে হচ্ছে সামের সাথে আগে ইউজার ইনপুট যোগ করো, দেন যা রেজাল্ট আসে সেটা সামের ভিতর রাখো। ঠিক আছে, এই যে সামের সাথে আগে ইউজার ইনপুট যোগ করো, দেন যা রেজাল্ট আসে সেটা সামের ভিতর রাখো। বুঝতে পারছেন? Okay. জি স্যার। তাহলে পরের লাইনটা আমি শর্টকাটে কিভাবে লিখবো বলেন তো? i ইকুয়ালস টু i প্লাস ওয়ান, এটাকে সিম্পলি কিভাবে স্যার লিখবো? আই প্লাস ইকুয়াল অন। i প্লাস ইকুয়াল ওয়ান, এক্স্যাক্টলি। ওকে, বাট এটার ইকুইভ্যালেন্ট আরও একটা লাইন আছে। বেসিক্যালি আমি যদি কোনো কিছুর সাথে জাস্ট সিম্পলি এক যোগ করতে চাই তাহলে আমার ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করলেই হয়। সো ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে i প্লাস প্লাস। সো i প্লাস প্লাস করলেও i এর সাথে জাস্ট এক যোগ হয়ে যাবে। একদম। সো যদি শুধুমাত্র এক যোগ করতে চাই, অন্য কোনো নাম্বার না, ফর ইনক্রিমেন্টিং বাই ওয়ান, তাহলে আমি বারবার এই, স্যার এক করেই যোগ হবে। হ্যাঁ, এক করেই যোগ হবে। আর আর এখানে তো ইউজার ইনপুটে যা আছে সেটা যোগ হবে আর কি। ঠিক আছে, আবার সিমিলারলি তাহলে ডিক্রিমেন্ট অপারেটর কি হবে? ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে মাইনাস মাইনাস। মাইনাস মাইনাস। মাইনাস মাইনাস। সো ওইটা আই মাইনাস মাইনাস লিখলে আই এর ভ্যালু এক এক করে কমে যেত। বাট এখানে তো আমরা, আমার ইউজ কেসটা ওরকম না, এই জন্য আমরা, আমাদের ইনক্রিমেন্ট করা দরকার, এই জন্য আমরা আই প্লাস প্লাস লিখছি। সো বেসিক্যালি এগুলো অনেকগুলা ইকুইভ্যালেন্ট দিলে সমস্যা হয়ে যাবে আমার, বাকিগুলোকে আমি কমেন্ট আউট করে দিই যে কোনো একটা রাখি, না হলে তো একই কাজ অনেকবার হয়ে যাবে, তাই না? জি স্যার। তো একই কাজ অনেকবার করা যাবে না। সো যে কোনো একটা রাখছি, এই যে এখানে প্লাস ইকুয়াল টুটা রাখছি, এখানে প্লাস প্লাসটা রাখছি, তাহলে আমার প্রোগ্রামটা সিমিলারলি বিহেভ করা উচিত। তো এখানে এগুলা কেটে দিয়ে, এগুলো বাড়তি জিনিস। কন্ট্রোল এস, বিল্ড, বিল্ড এন্ড রান। সো এখন আমি 4টা নাম্বার দিতে পারবো, 3, এন্টার দিলাম, অনেক বড় একটা নাম্বার দিই, অনেক বড় একটা নাম্বার দিই, অনেক বড় একটা। সো বেসিক্যালি আমি যাই দিই না কেন, এগুলো যদি যথেষ্ট লিমিটের মধ্যে থাকে সে স্টিল এটার যোগফল ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, এটা বেশি বড় হয়ে গেছে এই জন্য ভুলভাল ক্যালকুলেট করে গেছে, দাঁড়ান আবার রান করি। সো বিল্ড, বিল্ড অ্যান্ড রান। সো অনেক বড় বলতে আমরা 234, 567, লিমিট 156, অতিক্রম করা যাবে না আর কি হ্যাঁ স্যার। হ্যাঁ, লিমিট অতিক্রম করা যাবে না। সো 1899 এই ধরনের নাম্বার দিলে, মানে 8-10 ডিজিট, 10 ডিজিটের চাইতে ছোট নাম্বার দিলে সে হচ্ছে ঠিকঠাক যোগ করতে পারবে। ঠিক আছে, সো আমি যদি 10 ডিজিটের চাইতে বড় নাম্বার দিতে চাই তখন ভেরিয়েবলগুলোকে আর ইন্টেজার হিসাবে ডিফাইন না করে লং ইন্টেজার, বা আরো লং লং ইন্টেজার, মানে 2বার লং দিয়ে ইন্টেজার, এরকম বড় বড় ডেটা টাইপের ভিতর রাখতে হবে। সো বেসিক্যালি এটাই হচ্ছে কাহিনী। তাহলে হোপফুলি অপারেটরগুলোর উপর একটা ব্রড লেভেল ওভারভিউ আপনারা পাইছেন। নেক্সট ক্লাসে আমরা অপারেটরগুলো ইউজ করে আরও কি কি করা যায়, ইন্টারেস্টিং কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। ঠিক আছে।